গল্প পূর্ণতার কাব্য পর্ব ৩১ থেকে অন্তিম পর্ব। তামান্না খান তমা। আজকে গোধূলি সন্ধ্যার বাতাসটা ভীষণ নাতিশীতোষ্ণ, বিষাদময় অনুভূতি। তারারা সন্ধ্যার রাতে গাঢ় নীল চাদরকে তাদের অলৌকিক আলোয় আচ্ছন্ন করে রেখেছে। চাঁদের রূপালী গোলক শোবার ঘর এবং দালানের চারপাশের সমস্ত সিলভান ভূমি আলোকিত করেছে। গাছগুলি তাদের পাতার মৃদু খসখসে শব্দে সাবলীল সঙ্গীত তৈরি করতে ব্যস্ত, যা ঘুমের জাদুকর তার আরামদায়ক গভীরতায় আমন্ত্রণ জানিয়েছে। গোধূলির আগ মুহূর্তে আয়ান বুকে হাত রেখে ফ্লোরে নেতিয়ে পড়ার পর শেখ বাড়িতে শোকের ছায়া নেমেছে। ওকে দ্রুত হসপিটালে নিয়ে গেছে। জুমান একদম ভেঙে পড়েছে, প্রচুর কান্নাকাটি করছে। সব খুশি নিমিষেই ধুলোর সাথে মিলিয়ে গেল। কাব্য নীরব ভঙ্গিতে এতক্ষণ সবটা দেখেছে, অতপর মলিন কণ্ঠে শুধালো, জুমু এইখানে হয়তো পূর্ণ আর কখনোই আসবে না। তোর মন খারাপ করলে আমায় কল করিস, শেষে নিয়ে যাব। নিজের খেয়াল রাখিস, বেশি টেনশন করিস না, বেবির প্রবলেম হবে। আম্মু আব্বু আজকে এখানে থেকে যাক, আমি ওদের নিয়ে চলে যাচ্ছি। কাব্য বাসায় আসার পর থেকে রেগে আগুন হয়ে আছে। মেহেরিন খান ওকে বোঝানোর চেষ্টা করছে। পূর্ণতার কাছে যেতেই ছিটকে সরিয়ে দিয়ে বলল, আমার চোখের সামনে থেকে যা। প্রতিদিন এক ঝামেলা আর ভালো লাগছে না। কিভাবে আগলে রাখলে মানুষ তোকে দেখবে না, আমায় বল, সেভাবেই রাখি। তোর দিকে অন্য কেউ নজর দিলে আমার মাথায় রক্ত উঠে যায়, সবকিছু জাস্ট অসহ্য লাগে। আর এই ছেলে তো ডিরেক্ট টাচ করে, এসব আমার কলিজায় কাটার মতো বিচ্ছে। আমি তোকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে বাহিরে গিয়েছিলাম, তুই ছাদের দিকে গিয়েছিলি কেন? পূর্ণতার শরীর প্রকম্পিত হলো, কাব্যর চোখের দিকে তাকিয়ে দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল। নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, কিছুই বলার নেই, কারণ চরম অন্যায় করে ফেলেছে। কাব্য পুনরায় চেঁচিয়ে বলে উঠল, আমায় মেরে ফেল পূর্ণ। এসব যন্ত্রণা আর নিতে পারছি না। তুই শুধু আমার, আর আমি তোকে দেখব, অন্য কেউ কেন দেখবে? রাগে গজগজ করতে করতে বেরিয়ে যাচ্ছে। মেহরিন খান চুপচাপ বসে বসে ভাবছে, ভালোবাসার ক্ষেত্রে মানুষ আসলেই বোধহয় বাচ্চাদের মতো হয়ে যাবে। কাব্য এত স্ট্রং পার্সোনালিটির তাও পূর্ণতার বেলায় কেমন পাগলামি করে। নীরবতা ভেঙে ইসহাক খান বলল, মামনি তুমি সত্যি ভুল করেছ। কাব্য বাহিরে যাওয়ার আগে তোমাকে বলে গেছে সবার সাথে থাকতে, তাও ছাদের দিকে গিয়েছ কেন? না গেলে এমন অঘটন হয়তো ঘটত না। সুন্দর সময়টা আমরা সুন্দরভাবে কাটিয়ে চলে আসতাম। কাব্য তো এমনি পাগল, সেটা তুমি খুব ভালো করে জানো, তাও জেনে শুনে এমন ভুল করলে চলবে? আমি ওকেই খুঁজতে গিয়েছিলাম, আর আয়ান তো এতদিন এই রকম কিছু করেনি, ভেবেছিলাম সব কিছু ঠিক হয়ে গেছে। আজকে এমনটা হবে বুঝিনি। মেহেরিন খান উদ্বিগ্ন বলল, আম্মা এবার খেলা সামলা। কাব্যর যা রাগ কিনা বাসায় আসা বন্ধ করে দেয়। ছেলেটা বারবার কারণে অকারণে কষ্ট পায়। আর এই আয়ানের মাথায় কি কোনো বুদ্ধি নেই? ওদের বিয়ে হয়ে গেছে এটা খুব ভালো করে জানে। দাওয়ার পর্যন্ত খেয়ে গেছে, তাও জেনে শুনে বেয়াক্কলের মতো আচরণ করছে। পূর্ণতা আর কোনো প্রত্যুত্তর করেনি। নিঃশব্দের রুমে এসে অবেলায় শুয়ে আছে, তখন তো কাব্যকে খুঁজতেই গিয়েছিল, আর আয়ান এতদিন পর এরূপ আচরণ করবে এটা ভেবে দেখেননি। ইসহাক খান মুচকি হাসল। তার সহধর্মিনীর উদ্দেশ্যে ব্যঙ্গ করে বলে উঠল, বুঝলে মেহেরিন মেয়ের সুন্দরী হলেও জ্বালা, বেশি টেনশনে থাকতে হয়। তুমি এভাবে হাসছ, আমি ভাবছি কাব্যর কথা। ছেলেটা না খেয়ে চলে গেছে, বাসায় গিয়ে আবার উল্টো পাল্টা কিছু না করলেই হয়। আপা দুলাভাইও বাসায় নেই, রাতে কি খাবে না খাবে আমার খুব চিন্তা হচ্ছে। আরে রাতেই চলে আসবে, ফোন করবনে। তোমার মেয়েকে ছাড়া ও থাকতে পারে? কাব্য বাসায় এসে ঘুমিয়ে গেছে। আয়ানকে ওয়াশ করে স্লিপিং পিল বের করা হয়েছে। হসপিটাল থেকে বাসায় আনার পর আবারও পাগলামি শুরু করছে। বারবার ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলছে, আমার পূর্ণতাকে চাই, ওকে না পেলে আমি মারা যাব। সবাই এটা সেটা বোঝাচ্ছে, কিন্তু কারোর কথাই কানে তুলছে না। শেষমেশ রেগে বলেই দিল, ওকে যেখানে পাবো সেখানে থেকেই তুলে নিব, আমরা দুজন দূরে কোথাও চলে যাব, আর কেউ খুঁজে পাবে না। আমি না পেলে কাব্যকেও পেতে দিব না, দরকার পড়লে মার্ডার করে ফেলব। জুমান আয়ানের পা ধরে বসে আছে, বড় হয়ে সবার সামনে আকুতি মিনতি করছে। অশ্রু জড়িত কণ্ঠে বলছে, আমার ভাই পূর্ণতাকে ছাড়া বাঁচবে না আয়ান।
এসব থেকে ফিরে এসো প্লিজ, আমার সুখের সংসারটা ভেঙে দিও না, একটু শান্তিতে বাঁচতে দাও। জায়ান মন খারাপ করে আছে, ওর প্রিয়তমা চোখের সামনে ছোট ভাইয়ের পা ধরে বসে আছে। দেখেই বুকটা হুহু করে উঠল। জুমানের কাছে এসে হাত সরিয়ে নিয়ে মৃদুস্বরে বলল, তুমি চিন্তা করো না, শরীর খারাপ করবে। আমার ভাই যে আমাকে কতটুকু ভালোবাসে সেটা খুব ভালোভাবে বুঝে গেছি। তোমার হাত ওর পায়ে পড়েছে, এখানে আয়ান না হয়ে অন্য কেউ হলে বিশ্বাস করো এই পা দুটো কেটে আলাদা করে ফেলতাম। আজকের পর থেকে ওকে ভাই বলে পরিচয় দিতেও আমার দ্বিধাবোধ লাগবে। এখন রুমে চলো, রেস্ট করবে। গভীর রাতে বৃষ্টির আনাগোনা, বাতাসে আর্দ্রতা বেশি থাকলে এবং বায়ুমণ্ডলের উপরিভাগে শীতল তাপমাত্রা ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। তখন বৃষ্টি হয়ে ফোটা ফুল পাতার উপর পড়ে ঝরঝরে শব্দ তৈরি করে। রাত 1:30 বাজে। কাব্য ভিজতে ভিজতে শ্বশুর বাড়িতে চলে এসেছে। ব্যালকনি দিয়ে মই বেয়ে উপরে উঠেছে। ভেজা কাপড় চেঞ্জ করে পূর্ণতাকে আষ্টেপৃষ্ঠে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে এখন মনে হচ্ছে মানসিক শান্তি পাচ্ছে। বাসায় বসে বিছানায় এপাশ ওপাশ করেছে, ঘুম আসছিল না, তাই বাধ্য হয়ে চলে এসেছে। পূর্ণতা নড়াচড়ায় জেগে উঠে ঘুম জড়ানো কণ্ঠে বলল, খুব তো চলে গেছো, আবার এত রাতে ভিজে ভিজে ঢং করতে এসেছো কেন? এই আটার বস্তা বুকে জড়িয়ে না নিলে আমার ঘুম আসে না। কি করব? ছাড়ো আমায়, এখন মেজাজ খারাপ আছে। না খেয়ে ঘুমিয়েছিস কেন? ইচ্ছে হয়েছে তাই। চল ডাইনিংয়ে গিয়ে দেখি কি খাবার আছে। হালকা কিছু খেয়ে নে, নয়তো ঘুম ভালো হবে না। তুমিও তো কিছু খাওনি। এই যে তোকে খেতে চলে এসেছি। কাব্য উঠে পূর্ণতার ঘাড়ে মুখ ডুবিয়ে মোহগ্রস্ত কণ্ঠে শুধালো, বাহিরে বৃষ্টি হচ্ছে, বউ ছাড়া থাকা যায় নাকি? বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, উঠেছি 9টায়। এরপর ঘুমানোর ট্রাই করছিলাম, কিন্তু মনে হচ্ছে আমার তোকে লাগবে, এই জন্য এসেছি। পূর্ণতার ঘাড় থেকে কাব্যর মাথা তুলে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছে, এই প্রথম নিচ থেকে চুমু খাচ্ছে। কাব্য নীরব হয়ে ওর উষ্ণ ঠোঁটের ছোঁয়া অনুভব করছে, সাথে নিজেও তাল মেলাচ্ছে। বেশ কিছুক্ষণ পর থেমে গিয়ে ফিসফিস করে বলল, বাহ, আমার বউ তো চুমু খাওয়া শিখে গেছে। পূর্ণতার ঠোঁটে কামড় বসিয়ে দিয়েছে, সংকোচে হেসে ফেলল। কাব্যর বুকে মুখ লুকিয়ে লজ্জা মিশ্রিত স্বরে বলল, বাকিটা আমার কাজ নয়। মানুষজন এত রাতে কষ্ট করে এসেছে, একটু চুমুও যদি না খাই তাহলে কেমন সহধর্মিণী হলাম। কাব্য হেসে ভালোবাসার রাজ্যে পাড়ি জমালো। সকালটা শুরু হলো শান্তভাবে, জানালার কাছে মৃদু বৃষ্টির ফোঁটা এসে পড়ছে। আকাশটা ছিল ধূসর, ঘন মেঘে ঢাকা, সূর্যের উষ্ণ আলো লুকিয়ে রেখেছে। বাইরে গাছের পাতার উপর বৃষ্টির ফোঁটা ঝরে পড়ছে এবং ভেজা প্রতিফলনে ফুটপাত ঝলমল করছে। মেহেরিন খান ঘুম থেকে উঠে মেয়ের রুমে এসেছে। গতকাল রাতে না খেয়ে ঘুমিয়ে গেছে, এই জন্য জলদি ডেকে তুলবে, কিন্তু আসার পর এটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না। কাব্য খালি গায়ে, পূর্ণতা ওর টি শার্ট পরে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। দ্রুত রুমের দরজা বন্ধ করে বেরিয়ে এসেছে। ইসহাক খান নাস্তা খাচ্ছে আর বলছে, কাব্য তো একটু পরই চলে আসবে, মেয়েকে ডাকো, কলেজে যাবে না নাকি? ওরা তো দুজনেই ঘুমিয়ে আছে, ডাকবো কিভাবে? ওহ, তাহলে রাতেই এসেছে, ঘুম সময় হলে উঠবে নে। পূর্ণতার ঘুম ভেঙেছে সকাল 9টায়, দ্রুত ঘড়িতে টাইম দেখে উঠে বসেছে। কাব্যকে ডাকতেই ওয়াশরুমে চলে গেছে, গোসল করে ফ্রেশ হচ্ছে। পূর্ণতা ওর অফিসের পোশাক রেডি করে দ্রুত খাবার নিয়ে এসেছে। গলার টাই বেঁধে দিয়ে খাইয়ে দিচ্ছে, কাব্য ঝটপট রেডি হচ্ছে। বের হওয়ার আগে পূর্ণতাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলল, আজকে দিনটা এখানে থাক, কাল নিয়ে যাব, ঠিক আছে? সাবধানে যাও আর দুপুরে খেয়ে নিও। নিজের খেয়াল রেখো বলে বিদায় জানালো। সন্ধ্যাবেলা কাব্য ক্লান্ত হয়ে বাসায় ফিরেছে, দরজায় কলিং বেল দিতেই মেহেরুমা চৌধুরী খুলে দিয়েছে। তারা দুজন আজ সকালে এসেছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলো জুমানের শ্বশুর বাড়ির পরিস্থিতি জানার জন্য। আশরাফ চৌধুরী এখনো অফিস থেকে ফিরেনি। কাব্য প্রশ্ন করতে ওর আম্মুর মুখখানা মলিন হয়ে গেছে, কিছু একটা লুকানোর চেষ্টা করছে। এরপর মেহেরুমা চৌধুরী সবটা জানালে কাব্য শুনে চিন্তায় পড়ে যায়, কারণ পূর্ণতা কলেজে অনেকটা সময় একা থাকে আর কাব্য তো চাইলেও সারাদিন ওর খেয়াল রাখতে পারে না। হুট করে বলে উঠল, আম্মু, আমি বোধহয় কোনো পাপী মায়ের সন্তান, এই জন্য একের পর এক কপালের শনি লেগে আছে।
এই এক জীবনের পূর্ণকে ছাড়া আল্লাহর কাছে কখনোই কিছু চাইনি। উনি হয়তো আমার উপর নারাজ হয়ে আছে। কি করলে আমি একটু মানসিক শান্তি পাবো বলতে পারো? মেহেরুমা চৌধুরীর দুচোখে অশ্রু ছলছল করছে। কান্না জড়িত কণ্ঠে বলল, তুই আমার সন্তান। এইভাবে আর কখনো বলিস না আব্বু, আমার খুব খারাপ লাগে। কাব্য ওর আম্মুর কোলে মাথা রেখে শুয়ে পড়েছে। চোখে মুখে বিষাদ লেগে আছে, ক্লান্তি ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। বুক হাত রেখে বলল, আম্মু আজকে আমায় একটা সত্যি কথা বলবে? ছেলে কি জানতে চায়? মেহেরুমা চৌধুরী খুব ভালোভাবে বুঝে গেছে। মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। অতঃপর বিষণ্ণ কণ্ঠে শুধালো, আব্বু বলো, তুমি কি জানতে চাও? আজকে আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। অতঃপর কাব্য প্রশ্ন করল। কিছু প্রশ্নের ভার এত কঠিন হয় যে উত্তর দিতে গিয়ে কলিজা কেঁপে ওঠে। ওই পরিস্থিতির মুখোমুখি হতে ভয় বা আতঙ্ক অনুভব হয়। কাব্য ওর আম্মুকে প্রশ্ন করল, আমি আসলে কে? মেহেরুমা চৌধুরী এতে মোটেও অবাক হয়নি, কারণ এমন প্রশ্নের মুখোমুখি জীবনের কোনো এক পর্যায়ে তাকে হতেই হতো, হয়তো আজ নয়তো কাল। ভনিতা না করে ছেলের উদ্দেশ্যে বলল, আজ আমি তোমাকে এমন কিছু গল্প শোনাবে যা শুনে তুমি হয়তো ভাঙবে না, তবে মতকাবে। এরপর বলা শুরু করল। অতীত আজকে থেকে ঠিক 29 বছর আগের কথা। আমরা যৌথ পরিবার ছিলাম। তোমার বাপ, চাচা, দাদা, দাদি সহ সবাই একসাথে মিলেমিশে থাকতাম। বিপত্তি ঘটল আজহারকে বিয়ে করানোর পরে। রেখা কিছুতেই সবার সাথে থাকতে চায় না, আলাদা বাসায় যেতে চায়। এটা নিয়ে রোজ রোজ ওদের মধ্যে অশান্তি হতো। তোমার চাচ্চুর রাজি ছিল না, একদিন রেগে গিয়ে রেখার গায়ে হাত তুলেছিল। এরপর শুরু হলো নাটক, আলাদা বাসা না করলে সে ডিভোর্স দিবে। অনেক বুঝিয়ে শুনিয়ে আজহারকে রাজি করিয়েছি। তোমার বাবা দৌলতপুরে একতলা বিশিষ্ট একটা বাড়ি করে দিয়েছিল, প্রথমে ওখানে গিয়ে উঠেছে। ওরা চলে যাওয়ার পর আমি একেবারে ভেঙে পড়েছিলাম, কি রকম একা হয়ে গেছি, সব সময় মনমরা লাগতো। বিয়ের পর 5টা বছর চলে গেছে, মা হতে পারিনি। রোজ রোজ তোমার দাদির উগ্র কথাবার্তা শুনে দিন চলে যেত। এরপর আসলো খুশির মৌসুম, আমি গর্ভবতী হলাম। মেহরিন তখন অনেক ছোট ছিল, আমার খেয়াল রাখার জন্য আব্বা ওকে পাঠিয়েছে। ওই সময়টা কত শ্রুতিমধুর ছিল, আমায় কোনো কাজই করতে দিত না, সব নিজে করত। আমি কখন কি খাবো, কি করব, সবকিছু ওই ঠিক করত। তোমার দাদিও অনেক পরিবর্তন হয়ে গেছে, আগের ব্যবহারের জন্য অনেকবার আমার কাছে ক্ষমাও চেয়েছে। ভবিষ্যতে চৌধুরী বংশের যে আসতে চলেছিল তাকে নিয়ে কত স্বপ্ন, কত ভাবনা। মেহেরিন বরাবরই গল্প কবিতা পড়তে খুব পছন্দ করত। আগে থাকতেই নাম ঠিক করে রেখেছে, ছেলে হলে কাব্য আর মেয়ে হলে কবিতা নামে ডাকবে। আমার চেয়ে আমাকে নিয়ে ওর চিন্তা বেশি থাকত। ধীরে ধীরে সময় বেরোচ্ছে, ওর আমার প্রতি যত্ন বেড়েই চলছে। সবাই এসে বলতো, এই ছেলে বা মেয়ে দুনিয়ায় আসলে আমাকে রেখে ওকে মা ডাকবে। তোমার দাদি আর দেখে যেতে পারেনি। আমার যখন 8 মাস চলছিল তখন মনে আফসোস নিয়ে মারা গেছে। আমি এই ব্যাপারটা মেনে নিতে পারছিলাম না। এরপর ঘটল আরেক বিপত্তি। আমাদের কপাল যে এত মন্দ ছিল ভাবিনি। সন্তান জন্মের পরই হাসপাতালের মারা গেছে। আমার চেয়ে মেহরিন বেশি ভেঙে পড়েছে। ওই দিন হাসপাতালের বসে কি রকম আহাজারি করছিল, প্রত্যেকটা মানুষ আফসোস করেছে। সবাই ভেবেছিল ওর বাচ্চা মারা গেছে। 3 দিন পর আমরা হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলাম। রাত তখন 11টা বাজে, হুট করেই রাস্তার ড্রেনের পাশ থেকে একটা বাচ্চার চিৎকারের আওয়াজ পেলাম। অটোওয়ালায় গাড়ি থামিয়ে ব্যাপারটা দেখতে গেল, মেহেরিনও খুঁজছে শব্দটা কোথা থেকে আসছে। আবর্জনার মধ্যে একটা বস্তা পেয়ে দ্রুত এনে খুলে ফেলল। কত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা নারীর সহ বস্তায় পড়ে আছে। আমরা সবাই বেশ অবাক হয়েছি। মেহেরিন বাচ্চাটার হাত ধরতে ওকে আঁকড়ে ধরে কোমল হাসি দিল। কি মায়া মেশানো ছিল সেই হাসিতে, সবাই মিলে ভাবছিলাম কি করা যায়। মেহরিন বায়না ধরল ওই বাচ্চা রেখে আসবে না, কাব্যর পরিচয় বড় করবে। আমরা যদি না রাখি ওর সাথে করে নিয়ে যাবে। শুধুমাত্র ওর কারণে ওই দিন তোমায় চৌধুরী বাড়িতে নিয়ে এসেছি। এরপর থেকে আবারও নতুন করে সব কিছু শুরু হলো। তোমার বেড়ে ওঠা, খাওয়া থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সব মেহেরিন করত। মাঝে মাঝে হেসে বলতো, আপা কাব্য তোমাকে বড় মা আর আমাকে ছোট মা বলে ডাকবে।
তোমার বাবা শুনে তাল মেলাতো। তুমি খুব ভাগ্যবান, দুজন মা পেয়েছো, আর এই ব্যাপারটা আমি, তোমার বাপ, চাচা, দাদা আর খালা ছাড়া আজ পর্যন্ত কেউ জানে না। দাদা তোমাকে খারাপ চোখে দেখেনি, খুব আদর করত। মেহেরিন ইসহাককে কখনোই এই ব্যাপারে বলেনি, যদি তোমাকে নিয়ে কটূক্তি করে। দিন দিন বড় হচ্ছ, রাগ, জেদ বাড়ছে। অবশ্য এটা আমি খুব উপভোগ করেছি, কারণ অকারণে তুমি কখনোই জেদ করনি। নিজের সবটা দিয়ে তোমায় আগলে রেখেছি, কখনো আঘাত পেতে দেনি, খুব বেশি যত্নে মানুষ করেছি। তোমার আসার ঠিক 4 বছর পর জুমান এসেছে। বিশ্বাস করো, এতে তোমার প্রতি আমাদের বিন্দু পরিমাণও ভালোবাসা কমেনি, আরও বেড়েছে। আমি আমার মেয়েকেও কখনো জানতে দেইনি তোমার পরিচয়ের সম্পর্কে, কারণ আমি চাইনি তুমি কারোর কাছে ছোট হও। প্রথম যেদিন পূর্ণতার কথা জানিয়েছ, সেদিন আমি খুব খুশি হয়েছিলাম। মেহেরিন ফোন করে খুশিতে হাও মাও করে কান্না করছিল। এই সুবাদে যদি তুমি ওকে মা বলে ডাকো। ছোটবেলায় মেহেরিন তোমায় ঠিক যেভাবে আগলে রেখেছে, তুমি এখন পূর্ণতাকে ঠিক সেভাবে আগলে রাখো। ওর প্রতি তোমার যত্ন, ভালোবাসা বরাবরই আমাদের মুগ্ধ করে। ছোট্ট পূর্ণতাও এখন তুমি বলতে অন্ধ, তোমাকে যে কি পরিমাণ ভালোবাসে সেটা কারোর অজানা নয়। বর্তমান কাব্য শুনে ওর আম্মুকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদছে, শুধু কাঁপছে, কোমর জড়িয়ে মুখ লুকিয়ে রেখেছে। আজকে আর ওর আম্মু ওকে থামানোর চেষ্টা করছে না, নিজেও অশ্রু বিসর্জন দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর আশরাফ চৌধুরী বাসায় এসে দেখে মা ছেলে দুজনেই কাঁদছে, কারণ জানতে চাওয়া কাব্য হুট করেই ওর বাবাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। প্রায় অনেক বছর পর বাবা ছেলেকে বুকে ধরে আহ্লাদে আটখানা। কাব্য শান্ত হয়ে চোখের পানি মুছে নিয়ে ধীর কণ্ঠে বলল, তোমাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ বাবা, ছোটবেলা থেকে আমায় এত বড় করেছ। ওই দিন ফেলে আসলে হয়তো আমায় কুকুর বেড়াল ছিঁড়ে খেত। তবে আমার আর একটা প্রশ্নের উত্তর দিবে? বলো, কি জানতে চাও? আমি তো তোমাদের রক্তের কেউ নয়, তারপরও আমায় এত ভালোবাসো কেন? কে বলেছে তুমি আমাদের কেউ না? তুমি তোমার মা খালার কলিজার টুকরা, বাবার একমাত্র সম্বল, ছোট বোনের আর 10 ভাই, আর চাচার আদরের ভাতিজা। তোমার সহধর্মিনীর জীবন মরণ সবকিছু, বেঁচে থাকতে আর কি কিছুর প্রয়োজন আছে? তুমি আমাদের সবকিছু। আমার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সব তোমার। তবে তোমার কাছে 2টা অনুরোধ আছে। কি বলো? আমাদের কখনো ছেড়ে যেও না, কারণ তুমি আমাদের অস্তিত্বে মিশে গেছো। তোমাকে ছাড়া তোমার মা খালা একদমই থাকতে পারবে না। মেহেরিনকে মা ডেকো, তোমার মুখে মা ডাক শোনার জন্য 29 বছর ধরে অপেক্ষা করছে। বাবা আমার এই 2টা অনুরোধ রাখবে তো? কাব্য ওর বাবার চোখে চোখ রেখে শান্তস্বরে শুধালো, তোমাদের ছেড়ে কোথায় যাব, আমার কেউ আছে নাকি? আর খালাম্মা তো এমনি শাশুড়ি মা, ধীরে ধীরে মা ডাকার অভ্যাস করে নিব। সন্ধ্যায় প্রকৃতিতে বিভিন্ন রঙের সমারোহ মিলে একাকার হয়, যেমন সূর্যোদয়ের সোনালি বা সূর্যাস্তের লালচে আভা, অথবা কৃষ্ণচূড়ার মতো গ্রীষ্মকালীন ফুল এবং গাছের বর্ণিল রূপ। এটা কেবল প্রকৃতির সৌন্দর্যই নয়, গ্রীষ্মকালীন ফ্যাশন বা লাইফস্টাইল। যেখানে এই ঋতুর জন্য উপযুক্ত গ্রীষ্মের সবচেয়ে রঙিন ফুলটি বোধহয় কৃষ্ণচূড়া। এই জাদুকরী রঙের ছোঁয়ায় প্রকৃতি হয়ে ওঠে মুহূর্তেই রঙিন। কাব্য বাসা থেকে দ্রুত বের হয়েছে, এখন প্রধান কাজ হলো ওর খালার সাথে দেখা করা। মেহেরুমা চৌধুরী আগেই ফোন করে তার বোনকে সবটা জানিয়েছে। কাব্য এসে কলিং বেল দিতেই মেহেরিন খান দরজা খুলে দিল। ভিতরে ঢুকে ছলছল নয়নে ওর খালার পানে তাকালো। মেহেরিন খান হাত বাড়িয়ে বলল, বুকে আয়। কাব্য আর এক মুহূর্তে দেরি করেনি, কাছে গিয়ে ঝাপটে ধরছে। ইসহাক খান আর পূর্ণতা সোফাস বসে ব্যাপারটা দেখছে, কাব্যকে কাঁদতে দেখে বর্ষর অবাক হল। হুট করেই কাব্যর মুখে মা ডাক শুনে মেহেরিন খান কেঁদে ফেলল। আহ্লাদি স্বরে বলল, আব্বু কাঁদিস না। তোর চোখ থেকে পানি গড়ালে আমার কলিজায় এসে ধাক্কা লাগে। তুই আমাদের সন্তান, আর সবচেয়ে বড় পরিচয় হলো আমার মেয়ের একমাত্র জামাই। আমরা সবাই তোকে খুব ভালোবাসি। কাব্য ওর খালামনির ললাটে চুমু খেল। পূর্ণতা পাশে দাঁড়িয়ে হেসে বলল, আম্মু সব ভালোবাসা ওকে দিয়ে দিবে নাকি বলতো? আমার ভাগেরটা অন্তত রেখে দেও। মেহেরিন খান হেসে মেয়ে এবং জামাই দুজনকেও জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ পর কাব্য রুমে এসে মন খারাপ করে বসে আছে। পূর্ণতা কারবার থেকে একটা লাল রঙের শাড়ি বের করে পরে নিল,
হালকা সাজে কাব্যর সামনে এসে দাঁড়ালো। এত সুন্দর করে সাজলি যে, ফ্রেশ হয়ে রেডি হও, বাহিরে যাব। কাব্য আর কথা বাড়ায়নি, চট করে উঠে রেডি হয়ে নিল। ওদের বের হতে দেখে মেহেরিন খান জিজ্ঞেস করল, তোরা রাতের বেলায় কোথায় যাচ্ছিস? পূর্ণতা প্রত্যুত্তর করল, আম্মু এমনি বের হচ্ছি, ওর খুব মন খারাপ, বাহিরে গেলে নিশ্চয় মন ভালো হবে। নদীর পাড়ে মৃদু বাতাস, সাথে কৃষ্ণচূড়ার সমাহার। এটা প্রকৃতির এক অপরূপ সাজের প্রতীক, যা গ্রীষ্মের দাবদাহে সবুজ প্রকৃতির মাঝে লাল রঙের আভা নিয়ে আসে। পূর্ণতা নদীর পাড়ে কৃষ্ণচূড়া গাছের নিচে কাব্যর কাঁধে মাথা রেখে বসে আছে। আশেপাশে মানুষজন আছে, সবাই সময়টা উপভোগ করছে। পূর্ণতা মৃদুস্বরে প্রশ্ন ছুড়ল, আজ আমার শ্যাম পুরুষের মনে এত দুঃখ কেন? পূর্ণ, আমার পরিচয় জানিস? বিয়ের আগেই আম্মুর কাছে শুনেছি, এখন এই বিষয়ে এড়িয়ে যেতে চাই। সবচেয়ে বড় কথা হলো তুমি আমার স্বামী, আমার দিন দুনিয়া সবকিছু। এর বাহিরে যা কিছু হোক তাতে আমার কিছুই যায় আসে না। কাব্য স্মুখ হেসে পূর্ণতাকে বুকে জড়িয়ে নিল। ফিসফিস করে বলল, কি ভীষণ সৌভাগ্য আমার, কি ভীষণ সৌভাগ্য। সুহাসিনী প্রিয়তা, একটা জন্ম, একটা তুমি, একটাই আমি, বাকি এক জগতের সবকিছু ছেড়ে তুমি শুধু আমারে ভালোবাসা। নদীর পাড়ে প্রিয় মানুষের সাথে বসে প্রকৃতির সান্নিধ্যে উপভোগ করায় এক অন্য রকম অনুভূতি জাগে। রাত যখন গভীর হয়, তখন নদীর চারপাশ বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। এখন কৃষ্ণচূড়া গাছ তার উজ্জ্বল লাল ফুল দিয়ে এক বিশেষ রঙের আভা তৈরি করে রেখেছে। নদীর পাড়ের ভিড় কমে গেছে, শস্য বাতাস বইছে। পূর্ণতার কাব্যর কাঁধে মাথা রেখে বসে আছে। খুট করে বলে উঠল, আমি একটা বিষয় জানতে চাই। কি জানতে চাও বল? অতীতের ব্যাপারে জানলে কবে? 1.5 বছর আগে। কিভাবে? অতীত ওই দিন প্রচুর মাথা ব্যথা করছিল, হয়তো তোর সাথে কোনো একটা ব্যাপার নিয়ে রেগেছিলাম। মুখ আনার জন্য আম্মুর রুমে যাচ্ছিলাম, হুট করেই তাদের কথোপকথন শুনতে পেলাম। বাবা বলছিল, আমি তাদের রক্তের কেউ নয়, এই ব্যাপারটা দীর্ঘ 27 বছর ধরে লুকিয়ে রেখেছে। আমার আসল পরিচয় কখনো জানতে দেয়নি আর জানার সুযোগও দিবে না। আম্মু হেসে হেসে বলছিল, দেখতে শুনতে কিন্তু তোমার মতোই। আল্লাহ ওকে আমাদের কাছে উপহার স্বরূপ পাঠিয়েছে। আমি আমার ছেলেকে খুব ভালোবাসি, কখনোই হারাতে চাই না। এসব কথাবার্তা ওর কানে কিছুতেই পৌঁছাতে দিব না। এসব শুনে আমার মাথা ঘুরছিল, জলদি তোর কাছে ছুটে গিয়েছিলাম। এই ব্যাপারে বলতে চেয়েছি কিন্তু ভয় বলতে পারিনি, যদি সত্যিটা জেনে আমার থেকে দূরে সরে যাস। বর্তমান একটি সুন্দর সকাল দেখার চেয়ে আনন্দের আর কিছু হয় না। ভোরবেলায় পাখির কলকাকলির কাকের কাকা ডাকে মনে হয় হরিপ্রসাদ চৌরাশিয়ার বাঁশির মিষ্টি সুর। সকালের প্রথম আলো যখন জানালা দিয়ে এসে গায়ে হাত বুলিয়ে দেয় মনে হয় কোন প্রিয়জন ভালোবাসার পরশ বুলিয়ে দিয়েছে। ভোরের স্নিগ্ধ বায়ু যখন শরীরে স্পর্শ করে তখন প্রশান্তিতে মনটা জুড়ায়। জানালার পর্দার ফাঁক দিয়ে আলোর ঝলকানিতে কাব্যর ঘুম ভেঙেছে। মৃদু ধাক্কা দিয়ে পূর্ণতার ঘুম ভাঙানোর চেষ্টা করতে পিটপিট চোখে তাকিয়ে মুখ হাসল। কাব্য আড়মোড়া ভেঙে জড়িয়ে ধরে আস্তে করে বলল, শুভ সকাল মাই হার্টবিট। শুভ সকাল স্বামী। আমি রাতে খুব বাজে স্বপ্ন দেখছি। কি দেখেছিস? নানুকে স্বপ্ন দেখেছি। আমি, তুমি আর নানু কোথাও ঘুরতে যাচ্ছি। চারদিকে ঘন জঙ্গল, অনেকক্ষণ যাবৎ শুধু হাঁটছি কিন্তু রাস্তায় ফুরায় না। আমরা ক্লান্ত হয়ে গেছি, তবে নানু খুব স্তম ছিল। অবশেষে একটা অন্ধকার কুটিরে গেলাম, দিন নাকি রাত বোঝা যাচ্ছিল না। আমাদের একটা রুমে লক করে নানু কোথাও চলে গেছে। এরপর আর ফিরে আসেনি। এতক্ষণ কাব্য মনোযোগ দিয়ে শুনছিল। সবটা শুনে বলল, এই বছর নানা নানুর জন্য দোয়া পড়ায়নি। তোর পরীক্ষার কারণে যাওয়া হয়নি, তবে মনে হচ্ছে যাওয়া দরকার। চলো আমরা সবাই মিলে যাই, একদিন থাকবো। আচ্ছা, শাশুড়ি আম্মাকে বলে দেখি কি বলে। ওরা দুজন রেডি হয়ে ডাইনিং টেবিলে বসল। কাব্য ওর খালাকে জানায় আজকে বিকেলে নানা বাড়িতে যেতে চায়। আগামীকাল শুক্রবার আছে, সারাদিন থাকবে, রাতে ব্যাক করবে। মেহেরিন খান শুনে বেজায় খুশি। তার বোনকে কল করে জানিয়েছে, এরপর সবাই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কাব্য পূর্ণতাকে কলেজে পৌঁছে দিয়ে অফিসে চলে গেছে। যাওয়ার আগে বারবার বলে গেছে প্রয়োজন ছাড়া জানে গেটের বাহিরে বের না হয়, কোনো সমস্যা হলে কল করতে। গোধূলি বেলায় ওরা সবাই রসুলপুরের উদ্দেশ্যে বের হয়েছে।
এখন গাড়িতে আছে কাব্য, ড্রাইভ করছে, পূর্ণতা শটগান সিটে বসা। ওদের আম্মু আব্বুরা ব্যাক সিটে আছে। মেহেরুমা চৌধুরী হাসতে হাসতে জিজ্ঞেস করল, আব্বু তুই তো নানা বাড়িতে যেতে চাস না, হুট করে যাওয়ার ইচ্ছে জাগলো কেন? বউয়ের আবদার ফেলা যায় নাকি? ওহ, তার মানে পূর্ণতা বলেছে তাই। জি আম্মাজান, বউ খুশি তো আমিও খুশি। দীর্ঘ 2.5 ঘন্টা পর ওরা নানা বাড়িতে পৌঁছেছে। আসতে আসতে প্রায় 9টা বেজে গেছে। বহু বছর পর কাব্য এসেছে, সবকিছু কেমন নতুন নতুন লাগছে। আশেপাশের মানুষজন সবাই দেখা করতে এসেছে। সবাই একসাথে বসে গল্প করছে। একজন মুরব্বী কাব্যকে অনেকক্ষণ ধরে পরখ করছে। অবশেষে হুট করেই বলে ফেলল, মেহেরুমা, আমার সন্ধানে ভালা একখান মায়া আছে, তোর পোলারের বিয়া করাবি। মায়া ভালো বংশের আর টাকা পয়সাও আছে। মায়া বিয়ে পাস করছে। পূর্ণতা কপাল কুঁচকে তাকিয়ে আছে। মেহেরুমা চৌধুরী শুনে শুধু হাসছে। বাকিরাও তাকিয়ে আছে, কেউ কিছুই বলছে না। হুট করেই পূর্ণতা উঠে দাঁড়িয়ে বলে উঠল, এই বুড়ি, যাও বাড়ি যাও। অনেক বেশি বকবক করে ফেলছে। এত বড় সাহস তোমার! আমার জামাইকে বিয়ে করাতে চাও? বুড়ি তো হয়ে বসে আছে। আমতা আমতা করে বলল, আরে মায়া, তোর জামাই কেডা? আমি তো নায়ক খানের কথা বললাম। ওই নায়ক খানই আমার জামাই খান, বুঝেছ? ও আল্লাহ, আউকো কি! মেহেরুমা, পোলারে বিহা শাদি কবে করালি? মেহেরুমা চৌধুরী হেসে বলল, তখন তুমি মেয়ের বাড়িতে বেড়াতে গেছিলা বোধহয়, দাওয়াত করতে এসেছিল তো তোমাকে পায়নি। আচ্ছা, কেউ কি কিছু বলেনি? না, শুনি নাই কিছু। যাওক, মাশাআল্লাহ, দুইজনরে ভালোই মানাইছে। একদম তোর পোলার বউ চাঁদের লাহান সুন্দর। এরপর সবাই মিলে বেশ কিছুক্ষণ গল্প করেছে। গ্রামের মানুষজন জলদি ঘুমিয়ে যায়। রাত 10:30 বাজে, মনে হচ্ছে গভীর রাত। কাব্য জুমানকে ভিডিও কল দিয়েছে। সবাই মিলে অনেকক্ষণ কথাবার্তা বলে রাত 11টার মধ্যে খেয়ে যে যার মতো শুয়ে পড়েছে। কাব্য পূর্ণতাকে নিয়ে বাহিরে এসেছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকারে, মোবাইলের টর্চ অন করা আছে। বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে পূর্ণতা উকি মেরে বলল, আমি এই বাথরুমে যাব না, কেমন জানি অস্বস্তি ফিল হচ্ছে। এখানের বাথরুমগুলা এমনই পূর্ণ। এখন কাজ সেরে দ্রুত বেরিয়ে আয় যা। আমি দরজা ধরে দাঁড়িয়ে আছি। বাথরুমের কাজ শেষ করে দুজনের রুমে এসে শুয়ে পড়েছে, কিন্তু এত জলদি ঘুম আসছে না। এই জন্য ওয়েব সিরিজ দেখছে। গভীর রাতে প্রিয় মানুষের সান্নিধ্যে থাকলে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় রাখা যায়। তখন মনে হয় এই পৃথিবী সর্বগামী, এই তো সুখ, বেঁচে থাকতে হলে আর কি লাগে। প্রকৃতি আর প্রকৃতির অপূর্ব সৃষ্টি নারী, তাদের দেখতে দেখতেই তো এক জীবন কেটে যায়। মনটা ভেসে যায় অনুরাগে। এই যে চারিদিকে এত এত সুখ শান্তি স্তরে স্তরে সাজিয়ে রাখা, এইসব উপভোগ করার জন্যই তো জীবন আর আমাদের বেঁচে থাকা। পূর্ণতার গভীর ঘুমে আচ্ছন্ন কাব্য মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ওর প্রত্যেকটা নিঃশ্বাস অনুভব করছে। হুট করেই ঘুমন্ত পূর্ণতার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছে। পিটপিট করে চোখ খুলে কাব্যর চুল শক্ত করে ধরে ফিসফিস করে বলল, চৌধুরী সাহেব, এই গ্রামে বসে আমি সকাল সকাল গোসল করতে পারবো না। শুধু চুমু পর্যন্তই থাকো, এর বাহিরে কিছু করবে না বলে দিলাম। আরে বউ, এটা সম্ভব নাকি? চুমু খেলে আমি কন্ট্রোললেস হয়ে যাব। তাহলে থাক, সকালে উঠে গোসল করলে সবাই নিশ্চয় খুব হাসবে। জান প্লিজ, বাধা দিস না, ঘুম আসছে না। আমার কাছে আসলেই ঘুম আসবে নাকি? ঘুম তখন ক্লান্ত থাকবো, এমনি আসবে। কাব্য আবারও ওর প্রিয়তার ওষ্ঠদয়ে পাগলের মতো চুমু খাচ্ছে। ওর স্পর্শে পূর্ণতা বারবার কেঁপে উঠছে। অতঃপর দুজনেই ভালোবাসার রাজ্যে ডুবে গেল। দোয়েল পাখি শীষ দিয়ে যায় সকাল সন্ধ্যাক্ষণে, ঘুঘু ডাকে কুকুর সুরে আড়াল গহীন বনে। শালিক ডাকে কিচিরমিচির রোজ সকালে ভোরে। এসব গ্রামে বেশি দেখা যায়। সকালে পাখির কিচিরমিচির শব্দে পূর্ণতার ঘুম ভেঙেছে। উঠে আড়মোড়া ভেঙে কাব্যকে ডেকে তুলল। গোসল নিয়ে ঘটল বিপত্তি, গ্রামের মানুষজন সবাই পুকুরে গোসল করে। এখন খাটে গ্রামের মহিলারা কাজ করছে। কাব্য দেখে চুপচাপ রুমে এসে বসে আছে। ভয়ে ভয়ে বলল, বউ একটু সামলে নে প্লিজ। আম্মু বা খালাম্নিকে বল, ব্যবস্থা করে দিবে। আকাম করে এখন আমাকে বলছে ইস্কি। লজ্জার ব্যাপার। আমি গিয়ে কিভাবে বলবো? আর আম্মু কি ভাববে বলুন তো? কি আর ভাববে, খালা খালু গিয়ে দেখ গোসল করে ফেলছে, আর তোর শ্বশুর মশাই প্রচুর রোমান্টিক, তাদের গোসলের কাজ শেষ।
এবার শুধু আমাদেরটা বাকি আছে। পূর্ণতার রুম থেকে বের হয়ে দেখল কাব্য যা বলেছে ঠিকই, সবারই চুল ভেজা। ওর আম্মুর পাশে গিয়ে দাঁড়াতেই বলল, কি আম্মু গোসল করবা? পূর্ণা লজ্জা মাখা ভঙ্গিতে বলল, হুম। আচ্ছা কাব্যকে নিয়ে এসো, আমি পুকুর ঘাট খালি করে দিচ্ছি। ওরা দুজনের গোসল করছে। আশেপাশের বাচ্চারা পুকুর পাড়ে বসে দেখছে। ফ্রেশ হয়ে হালকা করে রেডি হয়ে নিল। গ্রামের রাস্তা ধরে হেঁটে চারপাশটা ঘুরে ঘুরে দেখছে। পূর্ণতা কিছু ফটো তুলে নিয়েছে। ওদের নানা নানুর কবর দেখে আসছে। সন্ধ্যাবেলার সবাই রেডি হচ্ছে, রূপগঞ্জের উদ্দেশ্যে চলে আসবে। সবাই বাড়ির ভিতরে আছে কিন্তু পূর্ণতাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কাব্য দৌড়ে দৌড়ে এপাশ ওপাশ খুঁজছে, সবাই চিন্তিত ভঙ্গিতে আশপাশ ঘুরে দেখছে। কাব্য খুঁজতে খুঁজতে ওদের নানা নানুর কবর স্থানে চলে এসেছে। এরপর যেটা দেখল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। পূর্ণতা কবরের মাঝখানে বসে কিছু একটা বিড়বিড় করছে। কাব্য দ্রুত কাছে গিয়ে ওকে স্পর্শ করতেই অচেতন হয়ে পড়ে গেছে। কোলে তুলে দ্রুত বাসার দিকে এসেছে। সবাই বেশ অবাক হয়ে তাকিয়ে আছে। কাব্য উত্তেজিত হয়ে পূর্ণতাকে ডাকছে কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর হকচকিয়ে উঠে বসে কান্না শুরু করে দিয়েছে। কাব্য শক্ত করে বুকের মাঝে চাপটে ধরে বসে আছে। পূর্ণতা শান্ত হয়ে বলল, আম্মু এসে বলছিল চলে যাওয়ার আগে নানা নানুর কবর দেখতে যাবে, আমিও সাথে গেলাম। কিছুক্ষণ পর দেখি আমার সাথে কেউ নেই, দৌড়ে আসার চেষ্টা করছি কিন্তু পা চলছিল না। তারপর কি হলো মনে নেই। কাব্য দীর্ঘশ্বাস ফেলে বলল, এটাই শেষ, আর কখনোই এইখানে আসব না। চল বের হব। ওরা গাড়িতে আছে। পূর্ণতা কাব্যর বুকে ঘুমিয়ে আছে। আশরাফ চৌধুরী ড্রাইভ করছে আর বলছে, মেয়েকে ভালো কোনো হুজুর দেখাতে হবে, নয়তো পরে সমস্যা হতে পারে। মেহেরিন খান চিন্তিত ভঙ্গিতে বলে উঠল, এমনি উনি পারটা ভালো না, মেয়ে সুস্থ সবল মতো এসেছে, আল্লাহ কাছে শুকরিয়া। মসজিদের ইমামকে কালকে বাসায় ডাকবা। বাসায় আসার পর থেকে পূর্ণতা এক মুহূর্তের জন্য একা থাকে না। ওয়াশরুমে গেলে কাব্যকে সাথে নিয়ে যায়, বারবার একই কথা বলে, আমার খুব ভয় লাগছে। রাতে সবাই ঘুমিয়ে আছে। কাব্যর চোখে মুখে চিন্তার উদ্রেক, ভয় পাচ্ছে পূর্ণতাকে নিয়ে আবার কোনো ক্ষতি হবে না তো। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই গ্রীষ্মের উষ্ণতা অনুভূত হয়। চারপাশের গাছপালা, বিশেষ করে আমের মুকুল বা অন্যান্য ফুল এবং ফলের মিষ্টি সুবাস বাতাসে ছড়িয়ে পড়ে। ঝলমলে সূর্যোদয় আর প্রকৃতির সজীবতা মিলেমিশে এক সুন্দর সকাল সৃষ্টি করে, যা দিনের শুরুকে প্রাণবন্ত করে তোলে। কাব্য পূর্ণতাকে কলেজে পৌঁছে দিয়ে অফিসে চলে গেছে। মনের মধ্যে অজানা ভয় কাজ করছে, কখন কি অঘটন ঘটে বলা যায় না। প্রয়োজন ব্যতীত বাহিরে বের হতে নিষেধ করেছে। আজকের পূর্ণতার জলদি ক্লাস শেষ হওয়ায় কলেজের গেটের সামনে কাব্যর জন্য অপেক্ষা করছে। আনমনা হয়ে দাঁড়িয়ে ফোন টিপছে, হুট করেই সামনের দিক থেকে এক পুরুষ সুলভ কণ্ঠস্বর ভেসে আসতেই হকচকিয়ে উঠল। সামনে থাকা অবসয়তানি মার্কা হাসি দিয়ে বলে উঠল, পালাবে কোথায় আমার মনের রানী? আপনি আসলে কি চান? এই রকম কেন করছেন? আমাদের একটু শান্তিতে বাঁচতে দিন। আমার তোমাকে ছাড়া চলবে না পূর্ণতা। খোঁজ খবর নিয়ে সেই কোথা থেকে এখানে আসছি বুঝো তুমি? পূর্ণতা দৌড়ে পালাচ্ছে, আয়ান ওর পিছু পিছু পশ্চাৎধাবন করছে। এই গলি সেই গলি মিলিয়ে প্রায় 20 মিনিট ধরে দৌড়াচ্ছে। কাব্যর কল আসতেই রিসিভ করে কান্না জড়িত কণ্ঠে শুধালো, হ্যালো, তুমি কোথায়? পূর্ণ, কি হয়েছে তোর? আয়ান, আমায় নিয়ে যাবে, দ্রুত আসো প্লিজ। আমি কলেজের গেটে, তুই কোথায়? আমি জানি না কোথায় চলে এসেছি। আয়ান সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে উঠল, আজকে শুধু কাব্য কেন, ওর বাপও আমায় ঠেকাতে পারবে না। ভালোভাবে বলছি, চলো আমার সাথে। যে কোনো কিছুর মূল্যের বিনিময়ে আমি তোমাকে চাই। পূর্ণতা আবার দৌড়াচ্ছে, আয়ান তাড়া করছে। রাস্তার সব মানুষজন ওদের দিকে তাকিয়ে আছে। কাব্য বাইক নিয়ে ঘুরছে। দৌড়াতে দৌড়াতে জুতা ভেদ করে বড় সাইজের মান্দার কাটা পূর্ণতার পায়ে ফুটেছে। ধপ করে রাস্তা একপাশে বসে কাটা তোলার বহুত রকমের চেষ্টা চালাচ্ছে কিন্তু গভীরভাবে ঢুকে যাওয়া ব্যর্থ হচ্ছে। পায়ে ব্যথায় টনটন করছে, বসে মুখ চেপে কাঁদছে। আয়ান দেখে হতবাক হয়ে তাকিয়ে আছে, পা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। পূর্ণতা ভয়াতুর নজরে ওকে দেখছে। 1 ঘন্টা ধরে কাব্য পাগলের মতো এদিক সেদিকে খুঁজছে। অতপর জায়ানকে কল করে সিংহের ন্যায় গর্জন করল,
তোমার ভাই যদি আজকে আমার পূর্ণর কোনো ক্ষতি করার চেষ্টা করে খোদার কসম আমি এর শেষ দেখে ছাড়ব। অনেকক্ষণ যাবৎ খুঁজছি কোথায় পাচ্ছি না। রাগে গজগজ করতে করতে কল বিচ্ছিন্ন করে দিয়েছে। অফিসে কল করে জানিয়েছে ইমার্জেন্সি কাজে আটকে গেছে, আজকে আর যাবে না, আগামীকাল গিয়ে অ্যাপ্লিকেশন জমা করে দিবে। আশরাফ চৌধুরীকে সম্পূর্ণ ব্যাপারটা বলার পর মেডিকেল কলেজের আশপাশ তন্নতন্ন করে খুঁজেছে কিন্তু কোথাও পূর্ণতার খোঁজ মিলেনি। ইসহাক খান এক প্রকার ভয় দাপাচ্ছে। জুমান চিন্তায় অস্থির হয়ে বারবার জায়ানকে কল করে ভালো মন্দ জানতে চাইছে। অন্ধকার আচ্ছন্ন রুম, উপরে ফ্যান খোলার বিরক্তকর শব্দে পূর্ণতার সেন্স ফিরেছে। পিটপিট করে চোখ খুলে তাকিয়ে আয়ানকে পাশে দেখে ভয়ে আটকে উঠল। বারবার অনুনয় বিনয় করছে যেতে দেওয়ার জন্য। আয়ান ওদের দুজনের ফোন বন্ধ করে রেখেছে। পূর্ণতাকে খুব বোঝানোর প্রচেষ্টায় আছে তবে সফল হচ্ছে না। বারবার একই কথা বলছে, আমি তোমাকে নিয়ে বহুদূরে চলে যাব। আমাদের কেউ খুঁজে পাবে না, যেখানে শুধু তুমি আর আমি থাকব। পূর্ণতা তেজ করে ইচ্ছেমতে আয়ানকে আঘাত করছে। বেশ কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে বিছানায় বসে পড়েছে। পায়ে ব্যথার কারণে ঠিকমতো হাঁটতে পারছে না, শরীরে জল অনুভূত হচ্ছে। আয়ান দরজা লক করে কোথাও একটা চলে গেছে। রুমের মধ্যে একটা কম পাওয়ারের লাইট জ্বলছে। চারপাশ থেকে ভয়ঙ্কর সব আওয়াজ আসছে। পূর্ণতার কলিজা লাফাচ্ছে, কাব্যকে প্রচুর মিস করছে। কিছুক্ষণের মধ্যে আয়ান হাতে খাবার আর ঔষধ নিয়ে হাজির হয়েছে। পূর্ণতা জ্বরে কাঁপছে আর বিড়বিড় করছে, দরকার পড়লে পূর্ণ মরে যাবে কিন্তু কাব্য ছাড়া অন্য কারোর হবে না। গভীর রাতে প্রিয়জন হারানোর অনুভূতি চারপাশের নিস্তব্ধতা ভেদ করে মনের গভীরে এক তীব্র যন্ত্রণা এবং শূন্যতা অনুভূত হয়। এই সময়ে দিনের সব না বলা কথা, অব্যক্ত অনুভূতিগুলো ভিড় করে আসে। স্মৃতির মণিকোঠায় জমে থাকা প্রিয় মানুষটির সাথে কাটানো মুহূর্তগুলো কষ্টের আবেশ নিয়ে জেগে ওঠে, যা এক গভীর বেদনা এবং একাকিত্বের জন্ম দেয়। কাব্য মাঝ রাস্তায় বসে হাহাকার করছে। আশরাফ চৌধুরী পাশেই বসে আছে, ছেলেকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা তার জানা নেই। জায়ান ভয়ে আছে, বুক ধুকপুক করছে। কাঁপা কাঁপা হাতে কাব্যকে স্পর্শ করতেই পিছন ফিরে তাকালো। কান্না জড়িত কণ্ঠে শুধালো, আয়ান কেন এমন করছে? তোমাকে যদি আমার বুকটা চিরে দেখাতে পারতাম এইখানে কেমন যন্ত্রণা হচ্ছে তাহলে বুঝতে। পূর্ণকে না দেখে আমি থাকতে পারি না, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আমি মনে হয় মারা যাব। কাব্যর এমন আর্তনাদ জায়ানের কলিজা ভেদ করে এফর অফর হয়ে গেছে। লজ্জিত হয়ে কাঁদছে আর বারবার বলছে, ভাইয়া আমি এই ব্যাপারে কিছু জানতাম না। আমাকে বিশ্বাস করুন প্লিজ। পূর্ণতা শান্ত ভঙ্গিতে বসে আছে। আয়ান খাওয়ানোর জন্য চেষ্টা করছে কিন্তু খাবার ছুঁড়ে ফেলে দিয়েছে। বারবার চেঁচিয়ে বলছে, আমি কাব্যর কাছে যাব। প্লিজ আমায় যেতে দিন, সবাই খুব চিন্তা করছে। আয়ান এবার তেজ করে বলে উঠল, আসলেই জোর করে ভালোবাসা হয় না। পূর্ণতার চুলের মুঠি ধরে হুঙ্কার করল, চেয়েছিলাম ভালোবেসে আগলে রাখতে কিন্তু সেটা তোর ভালো লাগেনি। এখন আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি। তোকে আজ সারা রাত ভোগ করব তারপর ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাব। পূর্ণতা তেলেবেগুনে জ্বলে উঠে চেঁচিয়ে বলল, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? না, একটু অপেক্ষা কর, এখনই বুঝে যাবি। আয়ান সিগারেট ধরিয়ে ফুঁক দিয়ে ধোয়া ছাড়তেই পূর্ণতা কেঁপে উঠল। জ্বলন্ত অগ্নিশিখা পায়ে চেপে ধরে রেখেছে। বিকৃত মার্কা হাসি হেসে মজা নিচ্ছে। পূর্ণতার আর্তনাদে পুরো বাসা কেঁপে উঠছে। দুজনের সাথে প্রচুর পরিমাণ হাতাহাতি হচ্ছে। আয়ান প্রচুর চর্চা করছে। পূর্ণতার ছোট্ট শরীরটা নিস্তেজ হয়ে আসছে, মনে হচ্ছে একটুও শক্তি অবশিষ্ট নেই। এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়ে গেছে। আয়ান বিছানায় শুয়ে ওর নোংরা খেলায় মগ্ন আছে। পূর্ণতা ছটফট করছে আর হাত পা দাপাচ্ছে কিন্তু আয়ানের সাথে পেরে উঠছে না। শারীরিক মিলনের জন্য প্রচুর জোর জবরদস্তি করছে। গলায় খাড়ে ইচ্ছে মতো কামড়াচ্ছে। পূর্ণতার চোখের সামনে শুধু কাব্যর মুখটা ভেসে আসছে। অবশেষে নিজের ইচ্ছের বিরুদ্ধে আত্মসমর্পণ করেছে। আয়ান ওর যৌন চাহিদা মিটিয়ে রাতেই কোথাও চলে গেছে আর ফিরে আসেনি। নিস্তব্ধ রাতের নিরিবিলি রাস্তায় চারপাশ অন্ধকারে ডেকে আছে, শুধু ল্যাম্পপোস্টের আলো রাস্তার উপর পড়ে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে। হালকা বাতাস বইছে এবং দূর থেকে আসা দুই একটা গাড়ির ক্ষীণ শব্দ আর ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসছে। রাতের নিরিবিলি রাস্তা দিয়ে পূর্ণতা হাঁটছে।
আজকে আর ভয় করছে না, কেমন ভেঙে চুরে দুমড়ে মুচড়ে গেছে। অপবিত্র শরীর নিয়ে বাড়ি ফেরার ইচ্ছে নেই, তবে কাব্যকে একবার চোখের দেখা দেখতে ইচ্ছে করছে। একজন্য ছোট ছোট কদমে এগিয়ে চলছে। এখন ভোর 6টা বাজে। জুমান রাতেই অসুস্থ শরীর নিয়ে ওর খালার বাসায় এসেছে। কাব্য থানায় মামলা দায়ের করছে। সারা রাত কেউ চোখের পাতা এক করেনি। মেহেরিন খান নিস্তব্ধ হয়ে পড়ে আছে, বিকেল থেকেই কারোর সাথে কথা বলেনি। কাব্য ফজরের সময় বাড়ি ফিরে নামাজে বসে হাউমাউ করে কান্না করেছে। এখন নিশ্চল হয়ে ড্রয়িং রুমের ফ্লোরে বসে আছে। হুট করে কলিং বেল বাজতেই মেহেরিন খান দরজা খুলে দিল। দরজার অপর পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে চমকে উঠল। অস্পষ্ট স্বরে মুখ থেকে বেরিয়ে গেল আম্মু। পূর্ণতা ঢুলতে ঢুলতে রুমে ঢুকে কাব্যর সামনে দাঁড়ালো। চোখ মুখ ফুলে এলোমেলো লাগছে। সবাই অবরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। কাব্য ছোঁয়ার চেষ্টা করতে এক কদম পিছিয়ে গেল। কাঁদতে কাঁদতে গর্জন করে শুধালো, তুই আমায় খুঁজলি না কেন? ভাবছিলাম ব্রিজ থেকে লাফিয়ে নদীতে ডুবব, কিন্তু আমার নির্লজ্জ হৃদয় তোর মুখটা দেখার জন্য ফটফট করছিল। কাব্য স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে। পূর্ণতার ঠোঁটে ঘাড়ে কামড়ের চিহ্ন দেখে খুব ভালো করে বুঝে গেছে ওর প্রিয়তার সাথে ঠিক কি ঘটেছে। ছোট্ট পবিত্র শরীরটায় অপবিত্রের ছোঁয়া লেগেছে। ছলছল চোখে তাকিয়ে গাল স্পর্শ করতেই পূর্ণতা পুনরায় চেঁচিয়ে বলে উঠল, তুই আমাকে টাচ করবি না। তার চেয়ে গরম মেরে ফেল, নয়তো নিজেই মরে যাব। ছুরি হাতে নিয়ে তেড়ে এসে কাব্যর বুকে আঘাত করেছে। রক্ত গল গল করে পড়ছে, তাও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। একটু টুশব্দ পর্যন্ত করেনি। সবাই পূর্ণতাকে টেনে দূরে সরানোর চেষ্টা করছে। কাব্য থামিয়ে দিয়ে কাপা কাপা কণ্ঠে শুধালো, এপারে তোকে পেলাম না বউ, ওপারে পাবো তো। পূর্ণতা পাগলের মতো বিলাপ করছে। ভালোবাসিস না আমায়? আমি মরে গেলে কার জন্য বাঁচবি? চল দুজন একসাথে মরব। আমি তোকে আগলে রাখতে পারিনি। আমার মরে যাওয়া উচিত। প্লিজ কিল মি। কাব্য নিঃশব্দে বুক পেতে দিয়েছে, চোখে মুখে ভয়ের রেশ মাত্র নেই। আঘাত করলে যে মরে যেতে পারে সেটা একবারও ভাবেনি। পূর্ণতা স্তব্ধ হয়ে তাকিয়ে ওর শ্যাম পুরুষকে দৃষ্টিনন্দন করছে। রক্তে হালকা আকাশি কালার টি শার্ট ভিজে গিয়ে বুক গড়িয়ে নামছে। পূর্ণতাকে চুপ থাকতে দেখে কাব্য ছুরিটা নিয়ে হাতের রগে পোঁচ লাগাতেই থামিয়ে দিয়ে অশ্রুসিক্ত নয়নে বলল, আয়ান আমায় জোর করে স্পর্শ করে শরীরটা অপবিত্র করে ফেলছে। আমি নিজেকে রক্ষা করতে করতে পারিনি। আমায় মেরে ফেলো প্লিজ, আর বাঁচার ইচ্ছে নেই। পূর্ণতার এমন আচরণে সবাই হতভম্ব হয়ে গেছে। কান্না বন্ধ করে দ্রুত রুমে এসে দরজা বন্ধ করে দিয়েছে। ওড়না নিয়ে ফ্যানের সাথে বাঁধছে, সুইসাইড করবে। বিদ্রোহ এই পর্বতটা লিখতে গিয়ে ইমোশনাল হয়ে পড়েছিলাম। সম্মানিত পাঠক পাঠিকারা, দয়া করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। জীবনে বিপদের ঘোর থেকে বেরিয়ে আসা সহজ বা কঠিন হওয়া নির্ভর করে ব্যক্তিভেদে এবং পারিপার্শ্বিক পরিস্থিতির উপর। বিপদ থেকে উত্তরণ সহজ করার জন্য ধৈর্য এবং মনোবল রাখা প্রয়োজন, যা মানুষকে প্রতিকূল পরিস্থিতিতে শক্তি যোগায়। কাব্য ওর প্রিয়তাকে বক্ষে জড়িয়ে স্তব্ধ হয়ে বসে আছে। বক্ষস্থলে দাউ দাউ করে আগুন জ্বলছে, নিজেকে অজগর স্বামী মনে হচ্ছে। কিছুক্ষণ আগে পূর্ণতা ফ্যানের সাথে ঝুলতে গিয়ে ফ্যান সহ বিছানায় পড়ে গেছে। সবাই মিলে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখল অচেতন অবস্থায় পড়ে আছে। গলায় কালশিটে গভীর দাগ বসে গেছে। ইসহাক খান মেয়ের করুণ অবস্থা দেখে অসুস্থ হয়ে পড়েছে। জায়ান লজ্জায় বাসা থেকে বেরিয়ে গেছে। আধ ঘন্টা পর পূর্ণতা পিটপিট করে চোখ খুলে তাকালো। কাব্যর বক্ষের কাটা অংশের রক্ত শুকিয়ে গেছে। মেহেরুমা চৌধুরী কাছে এসে ছেলের টি শার্ট টেনে খুলতেই পূর্ণতা চেঁচিয়ে বলে উঠল, খবরদার ওর টি শার্ট খুলবে না। কাব্য হকচকিয়ে দৃষ্টি ফেরালো। পূর্ণতা কান্না মিশ্রিত কণ্ঠে শুধালো, তোমার উন্মুক্ত বুক আমি ছাড়া কেউ দেখবে না। সবাইকে চলে যেতে বলো। বলার আর প্রয়োজন পড়েনি। ধীরে ধীরে সবাই রুম থেকে বেরিয়ে গেছে। পূর্ণতা কাব্যর টি শার্ট খুলে কাটা জায়গার ক্ষতটা দেখছে। ভিতরের সাদা চামড়া বের হয়ে গেছে। এতক্ষণ প্রচুর রক্তক্ষরণ হয়েছিল, কিন্তু সেদিকে কাব্যর কোনো হুঁশ ছিল না। এই প্রথম পূর্ণতা ওকে আঘাত করেছে এবং জঘন্যতম আচরণ করে ফেলছে। এজন্য দুহাত জোর করে ক্ষমা চাইতে বুকে জড়িয়ে নিয়ে অশ্রুসিক্ত নয়নে শুধালো, তুই আমায় ঘৃণা করিস পূর্ণ? তোমার আমাকে ঘৃণা লাগছে না? সমস্ত শরীরে অন্য কারোর দাঁত আর নখের স্পর্শ,
নিশ্চয়ই আমার কাছে আসতে দ্বিধাবোধ লাগবে। এসব আমি সহ্য করতে পারবো না। এর আগে আমার মরণ হয়নি কেন? বল, তুই আমার কাছে অলওয়েজ নিষ্পাপ। জানোয়ারের বাচ্চাকে যেখানে পাবো কলিজা টেনে বের করে ফেলবো। শেষবার ছেড়ে দিয়ে বড় অন্যায় করে ফেলছি। কাব্য পূর্ণতাকে গোসল করিয়ে দুজন একসাথে খাবার খেয়েছে। একে অপরকে আলিঙ্গন করে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিদ্রামগ্ন আছে। স্মৃতি একটি শব্দ, কিন্তু এর ভেতরে লুকানো থাকে হাজারো গল্প, শত রকমের অনুভূতি। কিছু স্মৃতি আমাদের হাসায়, কিছু চোখ ভিজিয়ে দেয়। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু স্মৃতি ঠিক আগের মতোই থেকে যায় মনের এক কোণে নীরবে গভীরভাবে। আমরা জীবনের প্রতিটি ধাপে স্মৃতি তৈরি করি, কখনো আনন্দের, কখনো কষ্টের। তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, কিছু স্মৃতি মনে পড়ে হঠাৎ করে এক কাপ চায়ের গ্রানে, আবার কোনো পুরনো গানের সুরে বা একটি পরিচিত রাস্তায় হেঁটে চলার সময়। মাঝখানে চলে গেছে পুরো 1.5 মাস। পূর্ণতা এখনো স্বাভাবিক হতে পারেনি। প্রয়োজন ছাড়া তেমন কথা বলে না। কাব্য ওকে ভালো রাখার জন্য অগাধ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয়তার হাসিমাখা মুখ শেষ কবে দেখেছে এটাই ভুলে গেছে। আয়ানের আর খোঁজ পাওয়া যায়নি। পুলিশ ওকে তন্ন করে খুঁজেছে, এখনো প্রচেষ্টা চলছে। কাব্য খুলনা জেলার প্রত্যেকটা অলিতে গলিতে খোঁজ করেছে এবং অন্যান্য জেলায় খোঁজ লাগিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। হঠাৎ করেই আয়ানের ব্যাপারে ইন্টারেস্ট দেখানো বন্ধ করে দিয়েছে। এর কারণ আজও পূর্ণতার অজানা। রিনা শেখ ছেলে হারানোর যন্ত্রণায় আধপাগলা হয়ে গেছে। 3 পরিবারে নেমেছে বিষাদের ছায়া। এখন কেউ আর মন খুলে হাসে না। জুমানের 1 সপ্তাহ আগে সিজারে ছেলে হয়েছে। কাব্য হসপিটাল গিয়ে দেখে আসছে, পূর্ণতা শুধু ছবিতেই দেখেছে। এখন বর্ষাকাল চলছে, আকাশে গুমট ভাব দেখা যাচ্ছে। কাব্য অফিস থেকে ফেরার আগে পূর্ণতার নাম্বারে ডায়াল করল। কল রিসিভ করতেই ফোনের অপর পাশ থেকে প্রফুল্ল কণ্ঠস্বর ভেসে এসেছে, বউ কারবারে তোর পছন্দের একটা নীল রঙের শাড়ি রাখা আছে, পরে হালকা সাজুগুজু কর। আজকে বাহিরে যাব, আমি গেটে এসে কল করছি। পূর্ণতা নীল রঙের শাড়ির সাথে ম্যাচিং কসমেটিক্স পরে হালকা সেজেছে। চোখে গাঢ় কাজলে দেখতে চমৎকার লাগছে। 1 ঘন্টা পর কাব্য এসে কল করল। রিসিভ করতেই উৎসুক কণ্ঠে বলল, আমি নিচে ওয়েট করছি, জলদি চলে আয়। পূর্ণতা হাই হিল পরে এসে কাব্যর সামনে দাঁড়াতেই ভড়কে গেল। অপলক দৃষ্টিতে আনমনে তাকিয়ে আছে, মনে হয় যেন আবেশে অন্য জগতে হারিয়ে গেছে। পূর্ণতার মৃদু ধাক্কায় হুঁশে ফিরল, আমতা আমতা করে বলল, বউ এত সেজেছিস কেন? শুধু কাজল আর লিপস্টিক পরলাম, এতে সাজ হয়? আমারই তো চোখ ফিরানো মুশকিল হয়ে যাচ্ছে। এখন বাকি সবাই নজর দিবে। উফ, মনে হয় আমাকে নতুন দেখছ। এবার চলো, আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে? ঈশ্বরী জান, চল। কদম তলার গাছের নিচে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এটা একটা রোমান্টিক বা কাব্যিক চিত্রকল্প, যা বর্ষাকালে কদম ফুল ফোটার সময় হালকা বৃষ্টির সাথে মিশে এক সুন্দর প্রাকৃতিক দৃশ্য তৈরি করে। এই চিত্রকল্পটি আনন্দ, সতেজতা এবং প্রকৃতি উপভোগ করার জন্য দারুণ অনুভূতি সম্পন্ন একটি সময়। কাব্য 2 হাত ভর্তি কদম পূর্ণতার দিকে বাড়িয়ে দিতেই মুখে এক ফালি হাসি ফুটে উঠল। অপ্রস্তুত হয়ে শ্যাম পুরুষকে শক্ত করে আলিঙ্গন করে মৃদুস্বরে বলল, আজকের দিনটা এত সুন্দর হবে ভাবিনি। আমি কখন কি চাই এত সহজে বুঝে যাও কিভাবে? তোর আর আমার মধ্যে একটি গভীর এবং একাধিক বন্ধন আছে, যা আমাদের ব্যক্তিত্ব আর অনুভূতিকে এক সূত্রে গেঁথে রাখে। বাহিরে তুমুল বৃষ্টি হচ্ছে। কাব্য বাইক পার্কিং লটে রেখে আসছে। ওরা দুজন এখন সোজা রাস্তা ধরে হাঁটছে। অতিরিক্ত বৃষ্টির কারণে মানুষজন নেই বললেই চলে। এক মধ্যম বয়সী লোক ভ্যান গাড়িতে করে বিভিন্ন ধরনের ফল নিয়ে যাচ্ছে। পূর্ণতা দেখে এক থোকা আঙুর হাতে নিয়ে সামনের দিকে হাঁটছে। বেশ কিছুক্ষণ পর কাব্যর মুখের সামনে এগিয়ে দিল। ফলওয়ালা তাড়াতাড়ি করে আসছে আর পিছু পিছু ডাকছে, বৃষ্টির কারণে ওরা সেটা খেয়াল করেনি। কাব্য দেখে অবাক চোখে শুধালো, আঙুর ফল কোথায় পেয়েছিস? আমি এইগুলো চুরি করেছি। আর চুরি করা খাবার খেতে নাকি অনেক মজা? এর মধ্যেই ফলওয়ালা হেসে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আপা, আঙ্গুরের দামটা দেন। অনেক কষ্টে আপনাদের পেলাম। কাব্য লজ্জা মিশ্রিত ভঙ্গিতে দাম মিটিয়ে দিয়ে পূর্ণতার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে, কিন্তু সেদিকে ওর কোনো হেলদোল নেই। বৃষ্টির পানিতে আঙুর ধুয়ে খাচ্ছে, আর চোখে তাকাতেই ভড়কে গেল।
কাব্যর মুখের মধ্যে একসাথে 4-5টা আঙুল ঢুকিয়ে দিয়ে হেসে বলল, এখন অবশ্য বকতে পারবেন না। চারদিকে একটানা মুষলধারে বৃষ্টি হচ্ছে, যা ডেকির ন্যায় ভারী দণ্ডের মতো মোটা ফোঁটায় সশব্দে পড়ছে। এই ধরনের বৃষ্টিতে আকাশ থেকে জলধারা অত্যন্ত দ্রুত এবং প্রবল বেগে নেমে আসে, যার ফলে চারদিক পানিতে থই থই করে। নিরিবিলি রাস্তায় একদম জনমানবহীন, কাব্য আলতোভাবে পূর্ণতার গাল ধরে মৃদুস্বরে শুধালো, যা হওয়ার হয়ে গেছে পূর্ণ। এবার আগের মতো হয়ে জানা। আয়ানকে আমি খুলনা জেলার কোথাও খোঁজা বাদ রাখিনি, অন্যান্য জেলায় খোঁজ খবর লাগিয়েছি। হুট করেই অদৃশ্য হয়ে গেছে, একটা ব্যাপার নিয়ে আর কতদিন মনমরা হয়ে থাকবি? তুমি কি আসলে বদমাশ বেটাকে ছেড়ে দিয়েছ? এখন এই বিষয়ে কথা বলে সুন্দর মুহূর্তটা নষ্ট করতে চাই না। এড়িয়ে যেতে চাচ্ছ, বুঝতে পারছিস না? পূর্ণতা ছলছল চোখে তাকালো, ঠোঁট দুইটা থরথর করে কাঁপছে। অতপর মলিন মুখে বলল, তুমি ছাড়া অন্য কারোর স্পর্শ আমার কাছে বিষাক্ত সাপের কামড়ের ন্যায় যন্ত্রণাদায়ক লেগেছিল। ওই দিন মারা গেলে হয়তো সবচেয়ে বেশি ভালো হতো। এমন অতিষ্ঠ জীবন আমি কখনোই চাইনি। ওই মুহূর্তটা কিছুতেই মাথা থেকে নিষ্ক্রিয় করতে পারছি না। কাব্য পূর্ণতাকে দুহাতে আগলে নিয়ে বিষাদগ্রস্ত নয়নের দৃষ্টিনন্দন করছে। দুঃখ ভারাক্রান্ত হৃদয় প্রকম্পিত হল, মনে হচ্ছে যেন বরফের ন্যায় অসাড় হয়ে জমে গেছে। প্রিয়তার হাত পাঁজরে শক্ত করে চেপে ধরে আনমনে বলে উঠল, আমার বুকে হাত রেখে কি বুঝতে পারো, চামড়ার ওপাশে কতটা গভীরতা আছে, কতটা দুঃখ জমা আছে দীর্ঘশ্বাসে। টের পাও দুই পৃথিবী ব্যথা যে জমিয়ে রাখা যায় অনায়াসে। এক অজানা অনুভূতি পূর্ণতাকে ঘিরে রেখেছে। কাব্যকে পুনরায় শক্ত করে আলিঙ্গন করল, মনে হচ্ছে যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। বুক উথাল পাতাল করছে, চাহনিরা দিশেহারা হয়ে দিক বেদিক ছুটছে। অনেকক্ষণ যাবৎ বৃষ্টিতে ভেজার কারণে ঠান্ডায় ঠোঁট কাঁপছে, চোখের পাতা লাফাচ্ছে। এই স্নিগ্ধতা এক ভয় মিশ্রিত আকর্ষণ, প্রিয়তার ঠোঁটের কোণে ছোট্ট কাঁপুনিটা প্রেমিকের কাছে এক অমূল্য রতন, যা বলে দেয় ভালোবাসার গভীরতা। নীরবতা ভেঙে কাব্য পুনরায় শুধালো, আমি অতীত ভুলে যেতে চাই পূর্ণ। তোর চুপচাপ থাকাটা আমার কাছে ভীষণ যন্ত্রণাদায়ক, এসব মেনে নিতে পারছি না। আমি আমার আগের প্রিয়তাকে চাই। পূর্ণতার রাস্তার আশপাশে আঁখি ফেরালো, চারদিকটা ভালো করে পর্যবেক্ষণ করে কাব্যর পায়ের উপর উঠে দাঁড়িয়ে ঠোঁটে ঠোঁট ডোবালো। 1.5 মাসের কামনায় কাব্য উন্মাদ হয়ে আছে। প্রিয়তার ঠোঁট কামড়ে মোহনীয় কণ্ঠে ফিসফিস করল, আজকের পুরো রাত জুড়ে শুধু তোকে চাই। নিঃশ্বাস ফেলার সময়টুকু দিব না। তোর শ্যাম পুরুষ আত্মভোলা হয়ে আছে। ছোটখাটো মান অভিমান, ঝগড়া বা খুনোশুটি করতে করতে সময় দ্রুত ফুরিয়ে যায়। চলে গেছে আরো 5 দিন। বিকেল গড়িয়ে সন্ধ্যায় গোধূলি রঙের রঙিন হয়ে মেতেছে চারপাশ। আনন্দ উৎসুক সবার হৃদয়। জুমান ওর বেবিকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছে। কাব্য ভাগিনাকে জড়িয়ে ধরে খুশিতে প্রফুল্ল, বাচ্চামোপনা আচরণ করছে। পূর্ণতা ঘুমিয়ে ছিল টের পেয়ে দৌড়ে নিচে নামছে। জন্মের পর শুধু ছবিতেই দেখেছে, আজকে বাস্তবে দেখবে। এই খুশি আর ধরে কে? এসেই কাব্যর কোল থেকে টেনে নিয়ে অজস্র চুমু খাচ্ছে আর হাসিমাখা মুখ করে বলে উঠল, কি রে অশিক্ষিত, কেমন আছো? জুমান হেসে চেঁচিয়ে উঠল, পিচকু, পূর্ণতা, তুই আমার ছেলেকে অশিক্ষিত বললি কেন? সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কাব্যর পূর্ণতার প্রফুল্লতা দেখে বেশ খুশি। মেহেরিন খান শুধালো, আমার মেয়ে তো ঠিকই বলেছে, কথা বলতে না পারলে মানুষ শিক্ষিত হয় নাকি? উফজুমু আমাকে মামি বলে কবে ডাকবে? আর পিচ্চির নাম কি রেখছ বলো? কেন, তুই তো ঠিক করেছিলি মনে নেই? আমার দেওয়া নাম রেখেছ। জি ভাবি, আপনি জয় বলে ডাকতে পারেন। ওহ, নিজের মেয়ের খবর নেই অথচ মেয়ে জামাইকে কোলে নিয়ে ঘুরছি। আহ, কি আনন্দ আকাশে বাতাসে। কাব্যর দিকে তাকিয়ে উৎসুক হয়ে বলল, একটা ছবি তোলো প্লিজ, এটা ভীষণ স্মৃতিময় অনুভূতি। মেহেরুমা চৌধুরী অবাক হয়ে প্রশ্ন ছুড়ল, মেয়ের খবর নাই, তুই জামাই ঠিক করে রেখেছিস আম্মা? চিন্তা করো না, 2 বছরের মধ্যে মেয়ে চলে আসবে। আর স্বামীরা বউয়ের চেয়ে একটু বড়ই থাকে। তখন জয়ের 2 বছরে পড়বে। কাব্য শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। পূর্ণতার মাথায় গাঁটটা মেরে বলল, ফাজিল, চুপ কর। আশরাফ চৌধুরী শুনে হাসছে। দুষ্টামির স্বরে বলল, আব্বাজান, বৌমা চুপ থাকবে কেন? আমার 2 নাতি নাতনি চাই।
বুড়ো হয়েছি এখন, এই বয়সে একসাথে খেলার সময়, চাকরি করার বয়স শেষ, আগামী বছর এমনিও রিটায়ার্ডে চলে আসবো। 18 বছরের বাচ্চাকে আমি সামলাই, তারপর আরেকজনকে সামলাবে বলো। এবার সবাই মিলে একসাথে বলে উঠল, আমরা থাকতে এত চিন্তা কিসের। বর্ষার রজনী শুরু হয় ঝমঝম বা রিমঝিম বৃষ্টি হওয়ার মধ্য দিয়ে। এই শব্দের সাথে ভেজা মাটির সোদা গন্ধ মিশে এক বৈচিত্র্যময় পরিবেশ তৈরি করে। আকাশ ঘন কালো মেঘে ছেয়ে থাকে, যা রাতের অন্ধকারকে আরো গাঢ় করে তোলে। চারপাশে শুধু বৃষ্টির আর বাতাসের সুরসুর শব্দ শোনা যাচ্ছে। প্রিয়তা তার শ্যাম পুরুষের কাঁধে মাথা রেখে হিম শীতল বাতাস উপলব্ধি করছে। চারদিকে অন্ধকার গুমট ভাবের জন্য স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না। মেঘলা আকাশে চাঁদটাও নিরুদ্দেশ। অতঃপর পূর্ণতা শুধালো, কাব্যকথক, তুমি কি প্রেমী নাকি প্রেমিক? গল্পের 2 পৃষ্ঠার জীবন শেষে ছোট্ট একটা দীর্ঘশ্বাস। আচ্ছা, আমাদের প্রেমের নাম ভালোবাসা নাকি কাজলের আঁখিতে ডুবে আসা সন্ধ্যা? তোর গাঢ় কাজলে যত ক্লেশ মিশে আছে, আমার সেই যাতনার ভিতরে খাপটি মেরে পুরোদস্তুর 2টো কবিতা লেখার বড় স্বাদ জাগে। একদিন সন্ধ্যাবেলা চোখের জলে লেপ্টে আসা কাজলের কালিতে আমায় এঁকে রাখো, বিদায়ের ঘণ্টা বাজার মতো আমার ফেলে আসা সমস্ত স্মৃতিতে লেপ্টে দে সেই কাজল। তবে কাজলের কালিতে ডুবে আসা সন্ধ্যায় আমাদের প্রেম ভালোবাসায় রূপান্তরিত হবে। সকালে বৃষ্টি নেই, তবে আকাশের গুমট গম্ভীর ভাবটা রয়েছে। কাব্য অফিসে চলে গেছে। পূর্ণতা জয়কে নিয়ে দুষ্টামিতে মেতে আছে। মেহেরুমা চৌধুরী লিভিং রুমে বসে তরকারি কাটছে আর হাসছে। বেশ কিছুক্ষণ পর পূর্ণতা শান্ত হয়ে সোফায় বসল। একমাত্র ননদকে উদ্দেশ্যে করে শুধালো, জুমু আপু আজ একটা সত্যি কথা বলবে? এর আগে কখনো তোর সাথে মিথ্যে বলেছি পিচকু? আয়ানকে তোমার জামাই কোথায় লুকিয়ে রেখেছে? জুমান নিশ্চুপ হয়ে বসে আছে, এর কোনো উত্তর ওর জানা নেই। মেহেরুমা চৌধুরীর মুখটা মলিন হয়ে গেছে, আমতা আমতা করে শুধালো, লুকিয়ে রাখতে যাবে কেন আম্মু? খালাম্নি কাব্যর সাথে থাকতে থাকতে আমার বুদ্ধি বিচক্ষণতা বেড়ে গেছে, বুঝেছ? চৌধুরী সাহেব খুব ভালো করে জানে তোমরা কিছু একটা লুকিয়ে রেখেছ, কিন্তু ধরা দেয়নি। জুমান অপরাধীর মতো বসে আছে। ওর ভাই ব্যাপারটা আঁচো করতে পেরেছে, কিন্তু কখনোই কাউকে বুঝতে দেয়নি, এটা ভেবেই খারাপ লাগছে। পূর্ণতা ব্যাকুল হয়ে পুনরায় শুধালো, তোমরা সবাই আমার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি আল্লাহর কাছে বলে রাখলাম এর জন্য যেন তোমাদের প্রত্যেকে শাস্তি দেয়। জুমানের বুকটা হুহু করে উঠল। ভাইয়ের ভালোবাসাকে বুকে জড়িয়ে নিয়ে বিলাপী স্বরে বলে উঠল, পিচকু, আমার কি করার ছিল? বিয়ের পর একটা মেয়ের স্বামী সন্তান নিয়ে কত স্বপ্ন আকাঙ্ক্ষা থাকে। আমি না কোনো দিক থেকেই নিজেকে সুখী মনে করতে পারছিলাম না। তুই যেমন তোর স্বামীকে ভালোবাসিস, আমিও তেমন আমার স্বামীকে ভালোবাসি। ভাইয়া তখন আয়ানকে খুঁজে পেলে মেরে ফেলতো, বাবা হয়তো কেস থামাচাপা দিয়ে দিত, কিন্তু জায়ান এসব সহ্য করতে পারত না। আর আমার চোখের সামনে ওই মানুষটা কষ্ট পাবে, এসব আমি কিভাবে মেনে নিতাম? আচ্ছা বাদ দাও, আমি চাই না বাবার বাড়ি থেকে মন খারাপ করে বিদায় নেও। শুধু এটুকুই বলি, আমাকে যে যতখানি হাসিয়েছে কিংবা কাঁদিয়েছে তার দ্বিগুণ যেন ফেরত পায়। পূর্ণতা জুমানকে শুধু খোঁচা মেরে দেখেছে। ব্যাপারটা আসলে এমন ঘটেছে কিনা এবার একদম সিওর হলো। এতদিন ধরে যা ভেবে এসেছে তাই সঠিক। রোদ শুধু আলো নয়, অনেক সময় তা হয়ে ওঠে এক টুকরো অনুভব। বর্ষার মৌসুমে বিকেলে হালকা উষ্ণ রোদ যেন কুয়াশা জড়ানো চাদরের ভেতর থেকে পাওয়া ভালোবাসার মতো। গোধূলির রোদ মানেই এক রঙিন বিষণ্ণতা, যেখানে আলো মিশে যায় নরম নরম হাওয়ার সঙ্গে। কাব্য সন্ধ্যা 6টায় অফিস থেকে ফিরেছে, এসে জয়কে আদর করে খাবার খেতে বসেছে। জুমান ভাইয়ের দিকে অনুগ্রহপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে ভাবছে মানুষটা আসলে কত কঠিন। সবকিছু জানার পর এতদিন এমন ভাব নিয়েছিল, মনে হয় যেন কিছুই জানে না। কাব্য খাবার খেয়ে পূর্ণতাকে নিয়ে উপরে চলে এসেছে। ফ্রেশ হয়ে বক্ষে আলিঙ্গন করে বিছানায় গা এলিয়ে দিল। চোখ বন্ধ করে মৃদুস্বরে শুধালো, আমার অষ্টাদশীর মন খারাপ কেন? তুমি কি বলেছ বদমাস বেটায় কোথায় আছে? এরা সবাই জানে এতদিন ধরে লুকিয়ে রেখেছে। লুকিয়ে আর কতদিন বাঁচা যায় জানি না, তবে জুমু আমার সাথে মিথ্যে বলেছে। এটা ভেবে খুব খারাপ লাগছে। পূর্ণ জুমান বাধ্য হয়ে এসব করেছে। পরের ছেলের সংসার করলে এইরকম অনেক কিছু ঘটে যা ধামাচাপা দিয়ে রাখতে হয়।
ওর উপর রাগ রাখিস না প্লিজ, জানলে খুব কষ্ট পাবে। দুজনের মধ্যেই নিস্তব্ধতা বিরাজমান। পূর্ণতা অতীতে ডুবে গেছে, সেই ভয়ঙ্কর রাতের কথা ভাবলেই শরীরের লোম দাঁড়িয়ে যায়। ভাবনায় ছেদ ঘটল কাব্যর ডাকে, পূর্ণ আমরা তো বিয়ের পর কোথাও ঘুরতে যাইনি, চল এবার ছোট্ট খাটো ট্যুর দিয়ে আসি। কোথায় যেতে চাও? সাজেক ভ্যালি বা কক্সবাজার সমুদ্র সৈকতে? আমি কক্সবাজার যেতে চাই। আচ্ছা জুমান কিছুদিন থাকুন আর আমি অফিস থেকে ছুটি ম্যানেজ করার ব্যবস্থা করছি। সময় চলে যাওয়া জীবনের স্বাভাবিক এবং অনিবার্য অংশ। এটা নতুন দিনের সূচনা, একটি মুহূর্তের শেষ এবং ভবিষ্যতের দিকে এক অবিরাম যাত্রা বোঝায়। জুমান 4 দিন থেকে চলে গেছে। কাব্য অফিস থেকে 3 দিনের জন্য ছুটি নিয়েছে। আগেই হোটেলের রুম বুকিং করেছে। আজকে সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরে জামা কাপড় এবং প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, কারণ রাতের খাবার খেয়ে ওরা কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। পূর্ণতার রান্নাঘরে টুকটাক কাজ করছে। মেহেরুমা চৌধুরী ওদের পছন্দের খাবার রান্না করছে। খুট করে বলে উঠল, আম্মাজান ঘুরে আসার পর যেন সুসংবাদ পাই। পূর্ণতা লজ্জা মিশ্রিত ভঙ্গিতে আঁখি ফিরিয়ে কোনো রকম দৌড়ে পালালো। রুমে এসে কাব্যকে পিছন থেকে শক্ত করে আলিঙ্গন করে মৃদুস্বরে শুধালো, খালামণি এসব কি বলছে? কি হয়েছে আমায় বল। ঘুরে আসার পর যেন সুসংবাদ পায়। ও এই জন্য লজ্জায় গাল ফুলে লাল হয়ে গেছে। ইস তোমাকে বললে কি করতে? বলতাম আম্মাজান অপেক্ষা করো, টুইনের চিলড্রেনের ব্যবস্থা করছি। পূর্ণতা কাব্য মুখোমুখি দাঁড়িয়ে কপাল কুঁচকে শুধালো, আল্লাহ তোমাকে কবে একটু লজ্জা শরম দিবে। লজ্জা ধুয়ে পানি খাবো নাকি বউ? ওয়েট এইবার সমুদ্র সৈকতে গিয়ে তোর লজ্জায় দোল খেলবো। ইস একটা নির্লজ্জ মার্কা অসভ্য পুরুষ। গাছের পাতা যখন দমকা হাওয়ায় নড়াচড়া করে, তখন একটি সুরময় আওয়াজ তৈরি হয়, যা বাতাসের উপস্থিতিকে জানান দেয়। আধুনিক যানবাহনের শব্দ, যেমন ইঞ্জিন, টায়ার এবং হর্নের আওয়াজ, প্রকৃতির শান্ত পরিবেশে মিশ্রিত হয়ে একটি ভিন্ন অনুভূতি তৈরি করে, যা শহুরে জীবনের উপস্থিতি বোঝায়। ওরা রাত 10টার মধ্যে সবকিছু গুছিয়ে প্রাইভেট গাড়ি নিয়ে বের হয়েছে। রাতের হেলদোল খাওয়া মৃদু বাতাস আর প্রকৃতি উপভোগ করছে। গাড়ি এবং স্মার্টফোন ব্লুটুথের মাধ্যম সংযুক্ত করে গান শুনছে। সাইয়ারা টাইটেল গান চলছে। পূর্ণতা তালে তালে হাত পা নাড়াচ্ছে, কাব্য দেখে শুধু মুচকি হাসছে। রাত 12টার মধ্যে লাফালাফি শেষ, প্রিয়তা তার শ্যাম পুরুষের বক্ষে গা এলিয়ে ঘুম রাজ্যে পাড়ি জমিয়েছে। কাব্য ড্রাইভ করছে আর গুনগুন করে গান গাইছে। দীর্ঘ 14 ঘন্টা জার্নি করে সমুদ্র সৈকতে এসেছে। গাড়ি পার্ক করে ওশান প্যারাডাইস 5 স্টার হোটেল অ্যান্ড রিসোর্টে এসেছে। ফ্রেশ হওয়ার পর খাবার খেয়ে বাড়িতে ফোন করে কথা বলে নিয়েছে। যেহেতু লম্বা সময় জার্নি করেছে, এখন বেশ ক্লান্ত, তাই রেস্ট নিচ্ছে, বিকেলে ঘুরতে বের হবে। কক্সবাজার সমুদ্র সৈকতে গধূলির সন্ধ্যা এক জাদুকরী পরিবেশ সৃষ্টি করে, যেখানে সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ে এবং সমুদ্রের পানিতে এক রঙিন আভা ছড়িয়ে দেয়। লালচে সোনালি আলো, ঢেউয়ের মৃদু গর্জন আর বাতাসের লবণাক্ততার মিশ্রণ এক স্নিগ্ধ অনুভূতি তৈরি করে, যা প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের প্রশান্তি দেয়। ওরা বিকেলের দিকে সমুদ্র সৈকতে এসেছে। এখন গোধূলি লগ্নে দুজন খালি পায়ে হাঁটছে আর সুন্দর স্নিগ্ধ অপরূপ মুহূর্তের ছবি ক্যামেরায় ধারণ করছে। হুট করেই একটি পরিচিত অবপূর্ণতার চোখের সামনে ভেসে আসতেই দৌড়ে ছুটে গেল। কাব্য আতঙ্কিত হয়ে পিছু পিছু ছুটছে, বুঝতে পারছে না কি হয়েছে। পূর্ণতা একরাশ ঘৃণা নিয়ে আয়ানের দিকে তাকিয়ে আছে। আগের চেয়ে শুকিয়ে গেছে, গালে একটা লম্বা কাটা দাগ। মনে হচ্ছে অনেক দিন ধরে অসুস্থ। পূর্ণতা তেজস্বী কণ্ঠে শুধালো, ধর্ষক শেখ আপনার এমন অবস্থা কেন? আয়ান কাচুমাচু করে পূর্ণতার পিছনে দাঁড়িয়ে থাকা গম্ভীর্যতা বজায় মুখপানে তীক্ষ্ণ দৃষ্টি রেখে উগ্রকণ্ঠে শুধালো, সেটা তোমার প্রাণপ্রিয় স্বামীকে জিজ্ঞেস করো পূর্ণতা। আমার ছোট্ট ভুলের শাস্তি যে এতটা ভয়াবহ হতে পারে জানা ছিল না। ওই দিন কি হয়েছিল জানি না, সত্যি তোমাকে মন থেকে চেয়েছিলাম, কিন্তু মস্তিষ্ক বিগড়ে গিয়েছিল, তাই উল্টা পাল্টা কাজ করেছি। কাব্য পূর্ণতার হাত ধরে এক প্রকার টেনে নিয়ে এসেছে, কারণ 1.5 মাস ধরে যেটা লুকানো ছিল এই ব্যাপারে খোলাসা করতে চায় না। সমুদ্রের ঢেউয়ের শব্দ, বালুকামো পরিবেশ পর্যটকদের ক্লান্তি দূর করে। কাব্য পূর্ণতাকে নিয়ে সমুদ্র সৈকতে বসে রাতের মৃদু বাতাস উপলব্ধি করছে।
আকাশে তারাময় আলো এবং সাগরের ঢেউয়ের শব্দের গান ভেসে আসছে। চাঁদের সৌন্দর্য, অগণিত তারা যেন মিটমিট করে জ্বলতে থাকা জোনাকির মতো মনে হচ্ছে। পাশেই একদল আগুন জ্বালিয়ে আনন্দে মেতে উঠেছে। কয়েকজন মাছ ধরার মতো বিনোদনমূলক কার্যক্রমেও অংশ নিয়েছে। পূর্ণতার মুখ থমথমে, চোখে চিন্তার উদ্রেক দেখা যাচ্ছে। কিছু একটা ভাবছে কিন্তু এর উত্তর মেলাতে পারছে না। কাব্য ব্যাপারটা খুব ভালো করেই বুঝেছে, তবে কোনো প্রশ্ন করেনি। ওরা রাত 12টার মধ্যে রিসোর্টে চলে এসেছে। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার অর্ডার করেছে। আধ ঘন্টার মধ্যে রুম সার্ভিস এসে খাবার দিয়ে গেছে। ডিনার কমপ্লিট করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। পূর্ণতা মলিন মুখে বিছানায় বসে আছে। কাব্য পিছন থেকে জড়িয়ে ধরে শুধালো, আমার জান বাচ্চাটার কি কোনো প্রশ্ন আছে? মানে কোনো বিষয়ে জানতে আগ্রহী? অনেক কিছু জানতে চাই। প্রশ্ন করলে উত্তর পাবো তো? এইখানে আসলাম এনজয় করতে, যদি মুখভার করেই থাকিস তাহলে এসে লাভ কি হলো? বউ বল, কি জানতে চাস? আয়ান এসব বলল কেন? কাব্য মুখ বাঁকা করে হেসে ফেলল। আমার পূর্ণকে কেউ যন্ত্রণা দিবে আর তাকে আমি এত সহজে ছেড়ে দিব? তুই ঝামেলার ঠিক 6 দিনের মাথা জানতে পারলাম আয়ান দৌলতপুর ওর বন্ধুর বাসায় উঠেছে। রোহানের মাধ্যমে ফুলতলায় এনে ওদের বাগান বাড়িতে আটকে রেখেছি। রাতে তোকে ঘুম পাড়িয়ে সোজা ওখানে চলে গেলাম। পুরো 1 বোতল ওয়াইন খাইয়ে মাঝ রাস্তায় রেখে আমরা অপেক্ষা করছিলাম শেষটা দেখার জন্য। কিছুক্ষণ বাদেই একটা ফুল স্পিডে ম্যাক ট্রাক আসছিল, তবে কপাল খারাপ, ট্রাকের মাঝ বরাবর পড়েছিল, ওর উপর দিয়ে চলে গেছে। ওই যাত্রায় বেঁচে গেছিল ঠিকই, কিন্তু পরে এমন অবস্থা করেছি জীবনে বাবা ডাক শুনতে পারবে না। মেইন পয়েন্টে ইনজেকশন দিয়ে দিয়েছি। এই ব্যাপারটা আয়ান নিজেও জানে না। আমরা কাজ শেষ করে গভীর রাতে বাসায় সামনে রেখে এসেছিলাম। বর্তমান এখন ওর পরিবার জানে আমি এই ব্যাপারে আসলে কিছুই জানি না। ওরা সবাই আমার থেকে আয়ানকে লুকিয়ে রেখেছে। পূর্ণতা কাব্যর দিকে তাকিয়ে শব্দ করে হেসে ফেলল। খুশিতে আত্মহারা হয়ে বলল, আমি ভেবেছি জমুর কথা ভেবে তুমি সব ভুলে গেছো, কিন্তু তলে তলে এত কিছু করলা কেউ জানতেও পারল না। জানার সুযোগ দেইনি, জানবে কিভাবে? এতদিন তোমার উপর খুব অভিমান হয়েছিল। ভাবছিলাম আমার সাথে এত জঘন্যতম অন্যায় করেছে, এসব দেখেও চুপ করে আছো কিভাবে? এখন একটু মানসিক শান্তি পেলাম। এবার কাছে আয়, একটুখানি চুমু খাই। বিদ্রোহ লেখার পর রিচেক করা হয়নি। বানান ভুল হলে দুঃখিত। সবার মতামত জানাবেন প্লিজ। স্মৃতি আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সময়ের স্রোতে হারিয়ে যাওয়া মুহূর্তগুলোই স্মৃতির পাতায় চিরকাল থেকে যায়। কখনো সুখের মনোভাব আমাদের মুখে হাসি ফোটায়, কখনো বা বেদনার স্মারক আমাদের মনকে ভাবুক করে তোলে, তবে খুশির মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। কাব্য আর পূর্ণতা পুরো 3 দিন কক্সবাজার ছিল। লাবণী পয়েন্ট, হিমছড়ি, ইনানি সৈকত এবং টেকনাফে ঘুরেছে। বাড়ি ফেরার পর আবার কর্মস্থলে ব্যস্ত হয়ে পড়েছে। কাব্য সকালের নাস্তা করে অফিসে চলে গেছে। পূর্ণতা ওর শাশুড়ির সাথে রান্নাঘরে ব্যস্ত। সন্ধ্যায় বাসায় মেহমান আসবে, এই জন্য এত আয়োজন চলছে। সব কাজ সেরে রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। কাব্য সিসি ক্যামেরায় দেখে দ্রুত কল করল। রিসিভ করতেই ফোনের অপর পাশ থেকে উত্তেজিত কণ্ঠ ভেসে আসলো। পূর্ণ, কি হয়েছে? শরীর খারাপ নাকি? না, এমনি শুয়ে আছি। সন্ধ্যার কাজ গুছিয়ে কেবল ফ্রেশ হলাম। এত কাজ করতে কে বলেছে? আর আম্মু কোথায়? খালাম্নি সব কাজ করেছে, আমি শুধু টুকটাক হেল্প করেছি। আচ্ছা, আম্মুকে কল করে বলছি রুমে এসে খাবার খাইয়ে দিতে। খাওয়া শেষ করে একটু ঘুমা, তাহলে শরীর ঠিক লাগবে। আজকে একটু তাড়াতাড়ি আসবা। ঠিক আছে, চেষ্টা করব। পূর্ণতার দাঁতে খুব ব্যথা করছে। কাব্যকে এ ব্যাপারে কিছু জানায়নি, কারণ শুনলেই অফিস থেকে চলে আসবে। বেশ কিছুক্ষণ পর মেহেরুমা চৌধুরী খাবার নিয়ে এসেছে। পূর্ণতাকে খাইয়ে সাথে নিজেও খেয়ে রেস্ট করতে চলে গেছে। বিকেলে কাব্য একটু জলদি বাসায় ফিরেছে। কোনো রকম ফ্রেশ হয়ে পূর্ণতার কাছে গেল। দুজন দুজনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়েছে। এবার কাব্য উদ্বিগ্ন হয়ে শুধালো, জান, কি হয়েছে তোর? কিছু না, তুমি দুপুরে খেয়েছো? খেয়েছিলাম তো। এখন তার আছো, রেস্ট নেও। আত্মীয় স্বজনদের সাথে সময় কাটালে এবং তাদের সান্নিধ্যে থাকলে মন ভালো লাগে, কারণ তাদের সাথে আমাদের একটি গভীর সামাজিক ও মানসিক বন্ধন থাকে, যা একাকিত্ব দূর করে।
সন্ধ্যার পরে কাব্যর বন্ধু এবং বান্ধবীরা সবাই এসেছে। ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য বড় সাইজের একটা কেক আর বিভিন্ন ধরনের গিফট সাথে পছন্দের খাবার নিয়ে আসছে। আজ কাব্যর জন্মদিন, সবাই এসেই উইশ করেছে। এখন লিভিং রুমে অতিথি আপ্যায়ন চলছে, একসাথে খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। আশরাফ চৌধুরী সবার সাথে যুক্ত হয়েছে। কাব্য খাবার সার্ভ করছে। দুই শাশুড়ি এবং পুত্রবধূ রান্নাঘরে আছে। নাস্তা খাওয়া শেষ করে সবাই একসাথে গল্পের ঝুড়ি খুলে বসেছে। বহুদিন পর ওরা বন্ধুরা সব একসাথে হয়েছে। সময়টা হাসি ঠাট্টা দুষ্টামিতে ভরপুর। কাব্যর খালা খালু আসলেই কেক কাটবে। রোহানদস্ত ভাবিকে পাশে নিয়ে একটু বসো। ঘুড়ির লাটাইয়ের মতো শুধু ঘুরতেছস। আসার পর একটুও শান্তিতে বসতে দেখলাম না। কাব্য আরে একটু ওয়েট করতি। টেবিলের জঞ্জালগুলো কমিয়ে রাখি, নয়তো পূর্ণ এসে আবার গোছাতে শুরু করবে। একটু অসুস্থ আছে, তার মধ্যে বিকেল থেকে আম্মুর সাথে রান্নাবান্না করেছে। সবাই শুনে মুচকি হাসল। কাব্যর পূর্ণতার প্রতি ভালোবাসা, যত্ন এক বিন্দুও কমেনি, বরং দিন দিন বাড়ছে। রোহান এসব ভেবে আনন্দিত হল। বেশ কিছুক্ষণ পর রোহানের সহধর্মিণী দিবা পূর্ণতাকে কাছে বসিয়ে এটা সেটা প্রশ্ন করছে। দিবা ভাইয়ার এখনো আগের মতো রাগ আছে। পূর্ণতা জন্মের পর খালামনি তাহার মুখে মধু রেখে করলার জুস দিয়েছে, এই জন্য কথার রসকস কিছুই নেই। এসব শুনে লিভিং রুমের সবাই একসাথে হেসে ফেলল। কাব্য আর চোখে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিয়ে মুচকি হাসল। মেহেরিন খান তার হাসবেন্ডকে নিয়ে চলে এসেছে। সবকিছু রেডি করে কেক কাটার প্রস্তুতি চলছে। কাব্য কেক স্লাইসার পূর্ণতার দিকে বাড়িয়ে দিয়ে বলল, বউ কেটে ফেল। এই 4 বছর ধরে তোমার জন্মদিনে আমি কেক কেটে আসলাম, আজকে অন্তত তুমি কাটো প্লিজ। এরপর ওরা দুজন একসাথে কেক কাটল। শুরু হলো খাওয়ার পর্ব। পূর্ণতা গিফটগুলো খুলে দেখছে। আড্ডা দুষ্টামি খুনোশুটির মধ্যে দিয়ে সময় চলে গেছে। কেয়াও বেশ ভালোই ছিল, হিংসা বিবাদ ভুলে খুব আনন্দ করেছে। কাব্যর বন্ধুরা রাতের খাবার খেয়ে 11টার মধ্যে চলে গেছে। ওর শ্বশুর শাশুড়ি যায়নি, আগামীকাল যাবে। বাহিরে টুপটাপ ফোটার বৃষ্টির মধ্যে হালকা ঠান্ডা আবহাওয়া খুবই উপভোগ্য, যা বর্ষার রাতে প্রশান্তি এনে দেয়। এখন চিড়িচিড়ে বৃষ্টি হচ্ছে। শ্যাম পুরুষ তার প্রিয়তাকে বক্ষে আগলে নিয়ে জানার জন্য আকুল হয়ে আছে, মুখে কি হয়েছে। কিছু না, এমনি হালকা ব্যথা করছে। কাব্য পুনরায় বিচলিত হয়ে শুধালো, পূর্ণ কি হয়েছে বল না আমায়। দাঁতের মাড়ির শেষের দিকে একটা গজ দাঁত উঠেছে, ওখানে প্রচুর ব্যথা করছে। খাবার চিবাতে পারি না, কিছু খেলেই অস্বস্তি লাগে। কাব্য ভালো করে পর্যবেক্ষণ করে হাসতে হাসতে বলল, আরে বউ, তোর তো আক্কেল কম, এই জন্য আক্কেল দাঁত উঠেছে। এটা 2-3 দিন পর ঠিক হয়ে যাবে। আগে বললি না কেন, তাহলে ঔষধ নিয়ে আসতাম। সাওয়ার আক্কেল দাঁত উঠেছে, ওর নিজেরই তো আক্কেল নাই, আমার হবে কিভাবে শুনি। বাঁকা উঠেছে কেন? কাব্য কপাল কুঁচকে তাকিয়ে হেসে ফেলল। এই ভিআইপি গালিটা তাহলে ভোলা যাবে না। আরে এই গালি দিলে আলাদা মজা লাগে, ওটা তুমি বুঝবা না। একটু বোঝা আমাকে। ধরো হাত পায়ে কোথাও ব্যথা পেলাম, হুট করেই কোনো ব্যাপারে মেজাজ বিগড়ে গেল, তখন এই অদ্ভুত গালিটা মুখ থেকে অটোমেটিক বেরিয়ে যায়। খুব শান্তি লাগে। ঘুম মার খাওয়ার অভাবে নষ্ট হয়ে যাচ্ছিস। একদিন প্রচুর মারবো, আমার মেয়ে এই ফালতু। গালি শিখলে তোর খবর আছে। পূর্ণতা শুনে খিলখিল করে হেসে ফেলল। মেঘলা আকাশ মেঘ দ্বারা আবৃত থাকে, যার ফলে দৃশ্যমানতা কমে যায় এবং আকাশ দেখতে নিস্তেজ ধূসর লাগে। বৃষ্টির পূর্বাভাস না দিলেও এই দিনে তুষারপাতের সম্ভাবনা বৃদ্ধি পায়। আকাশ মেঘে ঢাকা থাকার কারণে সূর্যের আলো কম পৌঁছায়, যা চারপাশের পরিবেশকে কিছুটা গুমট করে তোলে। এ সময়ের আবহাওয়া মানুষের মনে এক ধরনের থমথমে বা উদাসীন ভাব তৈরি করে। কাব্য আজ অফিসে যাবে না, পূর্ণতা এক প্রকার জোর করে রেডি করাচ্ছে। এবার মেজাজ খারাপ করে বলল, এই মাসে অলরেডি 3 দিন বন্ধ দিয়েছ। এরপর না গেলে জব চলে যাবে, আর বাসায় থেকে কি করবে শুনি। আজকে বউ নিয়ে ঘুমিয়ে থাকার মতো ওয়েদার। নির্লজ্জ বেটায়, বিয়ে করেছে প্রায় 1 বছর হতে চলল, এখনো লুচুগিরি কমাতে পারেনি। বাসায় থাকা চলবে না বলে দিলাম। অফিস না গেলে আমি বাপের বাসায় চলে যাব। তাহলে তো ভালোই হয়, চল দুজন একসাথে যাই। ছোটখাটো হানিমুন প্ল্যান করব। উফ আল্লাহ, আমাকে বাঁচাও প্লিজ।
দুপুরের খাবার খাওয়ার পর পূর্ণতার ঘুম আসছিল না। এই জন্য বেডরুমে পায়চারি করছে। কার্বাডে কিছু কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে, সব ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছে। হুট করেই ড্রয়ার খুলে দেখল মলাট লাগানো একটা সুন্দর ডায়েরি। উপরে লেখা আছে কাব্যর দিনলিপি। পূর্ণতার ডায়েরিটা হাতে নিয়ে বিছানায় বসে মনোযোগ দিয়ে দেখছে। মলাটের উপরে ইংরেজিতে ছোট ছোট লেটারে লেখা আছে পার্সোনাল। পূর্ণতা বসে বসে ভাবছে ডায়েরিটা খুলবে কিনা। সন্ধ্যার আগে কাব্য বাসায় এসে দেখে পূর্ণতার ডায়েরিটা হাতে নিয়ে বিছানায় বসে আছে। দ্রুত কাছে এসে এক প্রকার টেনে নিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, এসব কি পূর্ণ? তুই এটা নিয়েছিস কেন? অনুমতি ছাড়া কিছু ধরা বা নেওয়া আমার অপছন্দের তালিকায় থাকে। এটা আবার তোকে নতুন করে শেখাতে হবে? এমনি দেখছিলাম, ভুল হয়ে গেছে, আমি দুঃখিত। খুলেছিস? না। কাব্য কপাল কুঁচকে ডায়েরিটা আবার কার্বারে রেখে দিল। পূর্ণতা অবাকের চরম পর্যায়ে, কি এমন আছে এতে যেটা দেখতে পারবো না? নিজেকে প্রশ্ন করল, আমি ওর সহধর্মিণী, আমার কাছে পার্সোনাল বলতে কি কিছু থাকতে পারে? কাব্য ডায়েরিটা ড্রয়ারে রেখে কাছে এসে নির্মল ভঙ্গিতে শুধালো, ঘুমাসনি কেন? পূর্ণতার মুখখানা মলিন হয়ে গেছে। মিনমিন করে প্রত্যুত্তর করল, এমনি ঘুম আসছিল না। সরি, আমি ডায়েরিটা খুলে দেখিনি। আচ্ছা, এখন ঘুমিয়ে যা, আমি ফ্রেশ হয়ে আসছি। পূর্ণতা মনমরা হয়ে বিছানায় শুয়ে আছে। কাব্য গোসল করে ফ্রেশ হয়ে কাছে আসতেই দেখল, বাম হাতের উল্টো পাশ দিয়ে চোখের পানি মুছে নিচ্ছে। বুঝতে পেরেছে ওর প্রিয়তা কষ্ট পেয়েছে। অতঃপর পাশে শুয়ে আলিঙ্গন করল। বক্ষে চেপে ধরে মৃদুস্বরে শুধালো, কি হয়েছে, মন খারাপ হলো কেন? আমি জানতাম না তুমি আমি আলাদা। অভিমান করেছিস নাকি পূর্ণ? আবেগ অভিমানের বয়স বোধ হয়ে চলে যাচ্ছে। হয়েছে, কাঁদতে হবে না, শরীর খারাপ লাগবে। মাঝে মধ্যে শরীর খারাপ হলে কি বা যায় আসে? এত কঠিন করে কথা বলছিস কেন পূর্ণ? সহজ ভাষা পড়তে অভ্যস্ত তাই এমন মনে হচ্ছে। আচ্ছা তুমি রেস্ট নেও বলেই পূর্ণতা দূরে সরে আলাদা বালিশে শুয়ে পড়েছে। কাব্য আর কথা বাড়ায়নি, চুপচাপ চোখ বন্ধ করে আছে। ভাবছে এবার অভিমান ভাঙাবে কিভাবে। রেগে বম হয়ে আছে, এখন কাছে গেলেই ফেটে যাবে। 1.5 ঘন্টা পর পূর্ণতার ঘুম ভেঙেছে। চোখ খুলে দেখে রুমে ড্রিম লাইট জ্বলছে, কাব্য পাশে নেই। ডায়েরিটা বালিশের এক কর্নারে রাখা, সাথে একটা সাদা কাগজে চিরকুট লেখা আছে। চিরকুট ডায়েরিটা খুলে দেখতে পারিস, তবে কান্না করে যাবে না। আমি ছাদে অপেক্ষা করছি। পূর্ণতা কাব্যর ডায়েরিটা হাতে নিয়ে বসে আছে। মলাটের বাহিরটা এত সুন্দর, তাহলে ভিতরটা ঠিক কেমন হবে এটাই ভাবছে। এক অজানা ভয় মনের মধ্যে গ্রাস করছে, কাব্য বিকেলে এরূপ আচরণ করলো কেন? ডায়েরিতে কি এমন আছে যেটা পড়ে আমি কাঁদব? সব কিছু কেমন গলিয়ে ফেলছে। অধীর আগ্রহ নিয়ে প্রথম পাতা উল্টালো, ধীরে ধীরে মনে হচ্ছে ডায়েরিতে ডুবে গেছে। 1 পৃষ্ঠা, আমি বোধ হয় তার প্রেমে পড়েছি, ভয়ঙ্কর প্রেম। নয়তো আমার মনে মস্তিষ্কে সারাক্ষণ সে কেন থাকবে? কি এক বিষাদ সূচক বিকেল কাটিয়ে সন্ধ্যা পেরিয়ে এখন রাত, কিন্তু মনে হচ্ছে সেই সকাল থেকেই সে আমার পাশে আছে। আমার সাথে বসছে, হাঁটছে, দাঁড়িয়ে কথা বলছে, অথচ সে নেই। প্রেমে না পড়লে কেউ কি এত প্রগাঢ়ভাবে কাউকে উপলব্ধি করতে পারে? আমি বোধহয় এবার সত্যি তার প্রেমে পড়েছি। ডায়েরির পাতায় লুকিয়ে রাখার মতো, মনের মধ্যে তোলপাড় করার মতো প্রচ্ছন্ন প্রেম, নিবিড় প্রেম। 2 পৃষ্ঠা, তার চোখের দিকে তাকালে ঘরে মধ্যে চলে যাওয়ার ব্যাপারটা কেমন? তার অসুস্থতায় অস্থির হয়ে যাওয়ার ব্যাপারটা ঠিক কেমন? আসলেই অদ্ভুত। সে এমন এক অনুরাগিনী, তাকে ছোঁয়া বারণ, অথচ আমি তার বন্ধনহীন অন্তঃকরণ দেখেছি তার চিত্ত। দেখে ফেলেছি তার যাবতীয় গোপন নথিপত্র, অথচ তাকে ছোঁয়া বারণ। সে আমার বুকের গহীনে মাংসের গন্ধে নিভু নিভু রুহের ভিতর আটকে গেছে। আচ্ছা, এমন জাদুকরীকে খুব করে চাইলে কি পাপ হবে? 3 পৃষ্ঠা, তোমার ঘুমন্ত মুখাবয়ব, শান্ত নয়নের প্রখর দৃষ্টি, বৃষ্টিস্নাত মুক্তকেশ, কম্পিত ওষ্ঠ, শঙ্কিত হয়ে আমায় আলিঙ্গন করা, এসব কিছুই তোমার প্রেমে পড়তে বাধ্য আমায় করেছে প্রণয়িনী। তুমি আমার প্রথম উপলব্ধি, একদম কলিজায় গেঁথে গেছো, আর বলা সম্ভব নয়। 2022 সালের জুলাই মাসের 13 তারিখে আমার জীবনের সাথে জুড়ে গেছো। এই দিনটায় আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কেটেছে। এই তারিখটা আজীবন মনে রাখা মতো,
তাই লিখে রাখলাম। 4 পৃষ্ঠা আমি আমার পরে তোমার প্রেমে পড়ি। তোমাকে আমার নেশার মতো লাগে, যেন নেশার ঘোরে উন্মাদ হয়ে উড়ি। এরপর আমি তোমার পরে তোমার প্রেমে পড়ি। তুমি আমায় নেশায় ডুবে মারো, আমি নেশায় উন্মাদ হয়ে মরি। তারপর আর শেষ কিছু হয় না বলে, বারবার তোমার ভিতর নতুন করে আমি নিজেকে গড়ি। 5 পৃষ্ঠা তুমি আমার হিমোগ্লোবিনে মিশে গেছো। তোমাকে ভাবতে ভাবতে বুকের ব্যথাটা তীব্র হচ্ছে। একটু দূরে সরে গেলেই রাত দুপুরে মস্তিষ্কে যন্ত্রণা করছে। আর এভাবেই ক্রমশে আমার আয়ু ফুরিয়ে যাচ্ছে। আমরা আবার কাছাকাছি এলে এক মুহূর্তের জন্য হলেও তোমায় আলিঙ্গন করতে দিও। তোমাকে আঁকড়ে ধরলে হয়তো আমার আয়ু খানিকটা বেড়ে যাবে। 6 পৃষ্ঠা এক ঝাপটা ঝড় এলো, তীব্র শীতল ঠান্ডা ধাক্কায় কেঁপে উঠলাম। বারবার তোমার আমার দূরত্ব আমাকে মাইগ্রেন এর যন্ত্রণার কাছে সঁপে দিচ্ছে। আচ্ছা শোনো না প্রণয়নী, তোমার আমার দূরত্বের মাঝপথে কি কোনো দেশ আছে, যে দেশে হতে পারে প্রেম করা নিষিদ্ধ? সেই দেশে কি কবিতা লিখলে মৃত্যুদণ্ড দেয়া হয়? ধরো কোনো প্রেমিক প্রেমের জন্য ফাঁসির দড়িতে নিজেকে উৎসর্গ করে দিল, অথবা হতে পারে কেউ একজন কবিতার রং তুলিতে কোনো এক রমণীর কাজল চোখ আঁকতে চাইল, ফলস্বরূপ কবিতা লেখার অপরাধে জনসম্মুখে তার গর্দান কেটে নেওয়া হলো। কি আজব, তাই না? 7 পৃষ্ঠা আমি যে নারীকে ভালোবাসি, সে বোধহয় পৃথিবীর সবচেয়ে অদ্ভুত মানুষ। কবিতা বোঝে না, অথচ আমাকে বুঝে যায়। পৃথিবীর যাবতীয় রাজনৈতিক আলাপে সে অনাগ্রহী, অথচ দাবা খেলার চেয়েও কঠিনতম চাল দিয়ে সে আমাকে ভালোবাসে। এ নারী আমার প্রেমিকা, অথচ আমার কবিতা গান তারে মুগ্ধ করে না। তারে মুগ্ধ করে শুধু ফুটপাত থেকে কিনে আনা 2 ডজন সস্তা কাচের চুড়ি। এ অদ্ভুত নারীকেই আমি ভালোবাসি। 8 পৃষ্ঠা আমাদের একটা হাড়কাঁপানো শীত দরকার, কিংবা দুজনের একসাথে জ্বর হওয়া ভীষণ প্রয়োজন। অন্তত একবার হলেও আমাদের একই চাদরের নিচে পাশাপাশি জুবুথুবু হয়ে উষ্ণতা খোঁজা উচিত। শাড়ি, পাঞ্জাবি, চা, চিনি, সিগারেট, সকালের ঘুম সবকিছু রেখে অন্তত একবার হলেও আমাদের উচিত চোখে চোখ রেখে 2 মিনিট চুপচাপ সব অভিযোগ অভিমানের ভাষা পড়ে নেওয়া। তবুও যদি এতটুকু বুঝতে পারি, আমরা দুজন দুজনার যোজন যোজন দূরে সরে গেছি। 9 পৃষ্ঠা তোমাকে মনে পড়লে তুমি হঠাৎ কল্পনা হয়ে যাও, অথচ আমি চাই ঘুম হয়ে আসো আমার চোখে। বহুরাত নিদ্রাহীনতা আমাকে লুটপাট করে যায় বিষণ্ণতার অসুখে। 10 পৃষ্ঠা বাস্তব আর হ্যালুসিনেশন মিশে যাচ্ছে মস্তিষ্কের স্নায়ুকোষে। ইলিউশন ডিলিউশন জড়িয়ে যাচ্ছে আফিয়ামের নেশার মতো। মেথামফেটামিন নিয়ন্ত্রিত মাত্রা ছাড়িয়ে গ্রাস করে ফেলেছে মেন্টাল ইমব্যালেন্স বানানোর ইচ্ছায়। সেসব নিয়ে মাথা ঘামাচ্ছি না। একটা সিগারেট লাগবে, এর চেয়ে বেশি শূন্যতা এখন আপাতত দেখছি না। আধপাগল মস্তিষ্কে সব সয়ে গেছে। আমার শুধু সিগারেটের শূন্যতা প্রিয়তা। 11 পৃষ্ঠা তোমাকে লুকিয়ে রেখেছিলাম আমার এলোমেলো চুলে। লুকিয়ে ছিলাম বুক পকেট, শার্টের কলারে, ডায়েরির ভাঁজে। তোমাকে লুকাতে লুকাতে ক্লান্ত আমি লুকিয়ে ছিলাম জ্বরের ঘোরে, অন্ধকারে, চশমার কাছে। তোমাকে লুকিয়ে ছিলাম হৃদয়ের ক্ষতে সেলাই করা সুতোর প্যাচে। তোমাকে শেষমেশ লুকাতে চাইলাম এই জীবন শেষে তাহাজ্জুদের মোনাজাতে। অবশেষে কি তোমাকে লুকানো যাবে? 12 পৃষ্ঠা আমার একটা উপন্যাস হারিয়ে যাচ্ছে। উপসংহারের সমস্ত পাতা তন্নতন্ন করে খুঁজে গেছি সারাটি রাত্রি, কোথাও তারে খুঁজে পাওয়া হলো না। তারে ছাড়া আমার বেঁচে থাকা সম্ভব না। দ্রুত ফিরো এসো হৃদহরিণী, নয়তো তোমার শ্যাম পুরুষ হারিয়ে যাবে। 13 পৃষ্ঠা প্রণয়িনী আজকে তুমি আমার শূন্যতার জীবনে পরিপূর্ণ হয়ে এলে। এত সহজে তোমায় পেয়ে যাব এটা আমার কল্পনার বাহিরে ছিল। আমি কত ভাগ্যবান জানো। পৃথিবীর সবথেকে সুন্দর নারী আমার প্রিয়তা। তুমি শুধুই আমার মহারানী, জীবনে আর কিছুই চাওয়ার নেই। ডায়েরি পড়া শেষে পূর্ণতা আবেগে কাঁদছে। নিজেকে নিজে প্রশ্ন ছুটছে, একটা মানুষ এমন করেও কাউকে ভালোবাসতে পারে? আমার সাথে এত রাগ করে জেদ দেখায়, অথচ বুকের অপর পাশটায় রক্তক্ষরণ নিয়ে ঘুরে বেড়ায়। 7-5 না ভেবে দৌড়ে ছাদে চলেছে। কাব্য কার্নিশের পাশে 2 হাত পকেট গুজে আকাশ পানে দৃষ্টিনন্দন করছে। পূর্ণতা তড়িৎ গড়িতে কাছে এসে পিছন থেকে চাপটে ধরে অশ্রু বিসর্জন দিচ্ছে। কাব্য প্রিয়তার হাত বক্ষে চেপে ধরে মলিন কণ্ঠে শুধালো, তবে কি ভুল ভাঙল প্রণয়িনী? আজকের পূর্ণতা আনন্দে কাঁদছে, বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে।
কাব্য বক্ষে আলিঙ্গন করতে কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। তোমাকে ভীষণ ভালোবাসি শ্যাম সুদর্শন। তাহলে কি কাব্যর শুধুই পূর্ণতার? তুমি শুধু আমার। বিদ্রোহ আগামীকাল ছোট করে অন্তিম পর্ব দিয়ে দিব। এটা আমার প্রথম লেখা, হয়তো বানান ভুল হয়েছে, নয়তো লেখা অগোছালো হয়েছে। আবার কারোর কাছে ভালো লেগেছে, অনেকেই হয়তো বিরক্ত নিয়ে পড়ছেন। হাসি, কান্না, সুখ, দুঃখ সবকিছু মিলিয়েছিল। সম্মানিত পাঠক পাঠিকারা, এতদিন ধৈর্য নিয়ে পড়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টু বি কন্টিনিউ। গল্পের নাম পূর্ণতার কাব্য। অন্তিম পর্ব। লেখিনীতে তামান্না খান তমা। সময় সাধারণত একটি অপ্রতিরোধ্য প্রক্রিয়া যা সবকিছুকে পরিবর্তন করে, কখনো কখনো দুঃখ এবং বেদনার কারণ হয়, আবার কখনো নতুন সম্ভাবনার ইঙ্গিত দেয়। সময় চলে গেলে অতীতের স্মৃতিগুলো থেকে যায়, যা মানুষের মনে গভীর ছাপ ফেলে। সময়ের সাথে সাথে মানুষ এবং পরিস্থিতি পরিবর্তিত হয়। মাঝখানে হাসি, কান্না, খুনসুটি, অভিমান মিলিয়ে পুরো 6 বছর চলে গেছে। কাব্যর প্রমোশন হয়েছে, এখন সফটওয়্যার কোম্পানির প্রোডাক্ট ম্যানেজার পদে যুক্ত আছে। পূর্ণতার পেডিয়াট্রিশিয়ান, শিশু বিশেষজ্ঞ, ডাক্তার হওয়ার জন্য 5 বছরের মেডিকেল ডিগ্রি কোর্স কমপ্লিট করেছে। এখন পোস্টগ্রাজুয়েট ডিগ্রি করতেছে, শেষ করতে মাত্র 1 বছর লাগবে। তারপর বাকি আছে ইন্টার্নশিপ। সব মিলিয়ে 2 বছরের মধ্যে একজন এমবিবিএস ডাক্তার হতে পারবে। 4 বছর আগে ওদের রাজকন্যা কারিশমার জন্ম হয়েছে। চৌধুরী পরিবার বেশ আনন্দে আছে। আশরাফ চৌধুরীর রিটায়ার হয়েছে প্রায় 5 বছর হলো। এখন খাওয়া, ঘুম আর নাতনির সাথে খেলাধুলা করে সময় কাটায়। এইদিকে শেখ পরিবারে নেমেছে শোকের ছায়া। জুমানের শাশুড়ি 2 বছর আগে ডেঙ্গু জ্বরে মারা গেছে আর শ্বশুর বিছানায় শয্যাশায়ী। আয়ান 1 বছর আগে বিয়ে করেছে। বাবা হওয়ার জন্য বহুত প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। ওর সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা চলছে। তবে জায়ান, জুমান এবং ওদের ছোট্ট ছেলে জয়কে নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে আছে। আজ সন্ধ্যায় কাব্য ল্যাপটপে অফিসের গুরুত্বপূর্ণ কাজে করতে ব্যস্ত। কারিশমার আজ বলি ইংলিশ শুনে হুঁশে ফিরল। দাদ, আই মেড এ মিস্টেক। ইউর মাথার উইল কাম অ্যান্ড স্কোল্ড ইউ। চলো জলদি রুম গুছিয়ে নেই। আদারওয়াইজ দে উইল পিউনিশ আস। ওকিহাদ। পূর্ণতা শাড়ির আঁচল কোমরে জড়িয়ে হন্তদন্ত হয়ে রুমে এসে এমন অবস্থা দেখে মেজাজ চরম পর্যায়ে বিগড়ে গেছে। কপাল কুঁচকে তাকিয়ে শুধালো, মেয়ের রুমের অবস্থা এমন করেছে তুমি দেখনি? সরি বউ, ল্যাপটপে গুরুত্বপূর্ণ কাজ করছিলাম। কাব্য মাথায় হাত রেখে চুলকাচ্ছে, উৎকণ্ঠিত কণ্ঠে শুধালো, এত কিছু একসাথে গোছাবো কিভাবে? এই বলা সব গুছিয়ে রুম থেকে বের হবে। নয়তো আজকে 2টার খবর আছে বলে দিলাম। দেখেছ আমার অবস্থা, রান্না শেষ করে এসে এখন এসব গোছাতে ইচ্ছে করে। কারিশমা আজ বলিতে বলে উঠল, মাম্মাম ভুল কলে ফেলতে আল কলব না, প্লিজ হেল্প আস। তোমরা বাপ বেটি কান ধরে বসে থাকো। যতক্ষণ আমি রুম গোছাবো ঠিক ততক্ষণ, তারপর রুম থেকে বের হবে, এর আগে কোথাও যেতে পারবে না। কাব্য আর কারিশমা কান ধরে বসে আছে। পূর্ণতা সবকিছু দ্রুত গতিতে গুছিয়ে নিচ্ছে। কারিশমা আধো বলিতে পুনরায় শুধালো, পূর্ণ এমন করলে না, তাহলে আমরা কষ্ট পাই। পূর্ণতা এবং কাব্য মেয়ের কথা শুনে অবাকের চরম পর্যায়ে, শেষমেশ মায়ের নাম ধরে ডাকছে। কাব্য ধীর কণ্ঠে জ্ঞাপন করল, বেবি, এভাবে মাম্মাকে নাম ধরে ডাকতে নেই, তাহলে কিন্তু আবারও রেগে যাবে। তাহলে তুমি মাম্মাকে বলো কেন? ওকে আর বলবো না। পূর্ণতার রুম গুছিয়ে ফ্রেশ হয়েছে। এরপর ওরা 3 জন লিভিং রুমে এসে দেখে জুমান চলে এসেছে। আশরাফ চৌধুরী জয়কে কোলে নিয়ে সোফায় বসে আদর করছে। কারিশমা কাছে এসে ফুপিয়ে কেঁদে উঠে আত্মস্বরে বলল, গ্র্যান্ডপা, ইউ আর সো রটেন। আশরাফ চৌধুরী নাতনিকে কোলে তুলে চুমু খেয়ে আহ্লাদী কণ্ঠে শুধালো, কেন দাদুভাই, আমি কি করেছি? তুমি জলকে কোলে তুলে তো কেন? লিভিং রুমে হাসির রোল পড়ে গেল। কারিশমা জয়কে জল বলে ডাকে। জয় কোল থেকে নেমে বলল, নানা ভাই, তুমি কারুকে নেও, নয়তো খুব কাঁদবে। নির্দিষ্ট একটি দিনের প্রিয়জনের সান্নিধ্য লাভ করা, তাদের সাথে হাসি খুশিতে মুহূর্তগুলো ভাগ করে নেওয়া এক বিশাল তৃপ্তময় ব্যাপার। পরিবার এবং আপনজনের সাথে সময় কাটানোতে আলাদা শান্তি লাগে। আজকে কাব্য এবং পূর্ণতার বিবাহ বার্ষিকী। এই জন্য জুমান ওরা এসেছে।
রাতের ডিনারের আয়োজন করা হয়েছে। ডাইনিং টেবিলে সবাই খাবার খাচ্ছে আর টুকটাক কথা বলছে। মেহেরিন খান খাবার সার্ভ করছে। কারিশমা আর জয় খেলাধুলায় মেতে আছে। এবার অনেক দিন পর ওরা দুজন একসাথে হয়েছে। এখন লুকোচুরি খেলছে। হুট করেই কারিশমা পড়ে গিয়ে চিৎকার করে উঠল। কাব্য খাবার রেখে দ্রুত কাছে এসে দেখে ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। সবাই হন্তদন্ত হয়ে ছুটে আসে। মেহেরুমা চৌধুরী নাতনিকে বরফ লাগিয়ে কান্না থামিয়েছে। পূর্ণতা মন খারাপ করে খাবার খেয়েছে। এরপর সবাই যে যার মতো রেস্ট নিতে চলে গেছে। রাত 2টা বাজে। কারিশমা এখনো জেগে আছে, বাবার সাথে দুষ্টামি করছে। পূর্ণতা মুখ ফুলিয়ে বসে আছে। অতঃপর কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, হায়রে, পুরুষ মানুষ মেয়েকে পেয়ে বউকেই ভুলে গেছে। কাব্য শুনে কারিশমাকে কোলে তুলে ঘড়ির সামনে ধরে বলল, বেবি, এখন রাত 2টা বাজে, তুমি ঘুমিয়ে যাও, নয়তো তোমার মাম্মাম রেগে যাবে। ঠিক আছে, চলো পাপা। কাব্য কারিশমাকে চুমু খেয়ে বুকে জড়িয়ে শুয়ে আছে। পূর্ণতা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। কারিশমা হুট করে বলে উঠল, পাপা, বউ যাও, রাগ গলবে। পূর্ণতা পাশ ফিরে শুয়ে মুচকি হাসছে। কাব্য অপেক্ষা করছে মেয়ে কখন ঘুমাবে। বেশ কিছুক্ষণের মধ্যে কারিশমা ঘুমিয়ে পড়েছে। কাব্য মেয়েকে শুইয়ে দিয়ে পূর্ণতাকে বুকে আগলে নিয়ে মৃদুস্বরে বলল, প্রিয়তা, সরো, আহ্লাদ দেখাতে হবে না। সারাক্ষণ মেয়েকে নিয়ে থাকো, আমি পাশে বসলে ফিরেও তাকাও না। কাব্য চট করে উঠে কারবার খুলে কিছু একটা বের করে ব্যালকনিতে এসে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। পূর্ণতা বেশ অবাক হয়েছে, ভাবছে হুট করেই চলে গেল কেন। যা বললাম, এতে তোর রাগ করার মতো কোনো বিষয় হয়নি, তাহলে এমন আচরণ করলো কেন? এরপর ভয়ে ভয়ে ব্যালকনির দিকে পা বাড়ালো। কাছে গিয়ে নিচু স্বরে শুধালো, আমি কি কোনো ভুল করেছি? কাব্য নিঃশব্দে দাঁড়িয়ে আছে। এভাবে চলে, আসলে যে কি হয়েছে? কাব্য নিশ্চুপ। আচ্ছা সরি, আর কখনো বলবো না। সারাদিন তুমি ব্যস্ত থাকো, আমি তো তোমার জন্য অপেক্ষায় থাকি। আগের মতো আমার সাথে কথা বলো না, সময় দেও না, তাই মন খারাপ হয়। এই জন্য বলে ফেলছি। কাব্য শুনে কোনো প্রত্যুত্তর করেনি। পূর্ণতা বাধ্য হয়ে কাব্যর হাঁটু জড়িয়ে বসে পড়েছে। কান্না করছে আর ক্ষমা চাইছে। আমি দুঃখিত, আর এভাবে কখনো বলল না, মাফ করে দেও। কাব্য উত্তেজিত হয়ে দ্রুত টেনে তুলে বুকে জড়িয়ে নিয়েছে। চোখ বন্ধ করে মুচকি হেসে বলল, আমি শুধু অভিযোগগুলো শুনলাম। 5 মিনিট চুপ থেকেছি, এই জন্যই এভাবে কেউ কাঁদে। পূর্ণতার কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আর 2 মিনিট চুপ থাকো, আমার হার্ট অ্যাটাক হয়ে যাক। তাহলে আর কেউ বিরক্ত করে না, রোজ সময় চাইবে না। সরি বউ, আমি তোকে সেই প্রথম দিনের মতোই ভালোবাসি। এই 9 বছরে এক চিমটি ভালোবাসা কমেনি। আজকে আমাদের বিয়ের পুরো 6 বছর পূর্ণ হলো। এই দিনেও তোকে কাঁদিয়েছে, কারণ অনেক দিন কান্না মাখা মুখটা দেখিনি। পূর্ণতা কাব্যর বক্ষ থেকে মাথা তুলে ইচ্ছেমতে কিলঘুষি মারছে। রাগে গজগজ করছে, অসভ্য বেটা, আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম জানো। কাব্য হেসে বলে উঠল, এখন থেকে আর তুই করে বলা যাবে না। মেয়ে আজকে কি বলেছে শুনছ? তোমার মেয়ে আমার মতো হলো কেন? কথা এত বেশি বলে, খুব দুষ্টামি করে। কারণ আমি এমনটাই চেয়েছি। আমার জীবনে আর একটা পূর্ণতা আসুক। বাকি জীবন 2 পূর্ণতাকে নিয়ে অনায়াসে কাটিয়ে ফেলব। কাব্য হাঁটু ভেঙে বসে পূর্ণতার হাতে রিং পরিয়ে দিচ্ছে। আবেগপ্রবণ হয়ে বলল, আমার জীবনের পরিপূর্ণতা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। জীবনের শেষ নিঃশ্বাস অবধি তোমার সাথে কাটাতে চাই। আজীবন। কাব্য শুধুই পূর্ণতার। পূর্ণতা আহ্লাদী হয়ে কাব্যর বুকে ছাপিয়ে পড়েছে। শক্ত করে আলিঙ্গন করছে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। অতঃপর শ্যামপুরুষ তার প্রিয়তাকে কোলে তুলে রুমে নিয়ে এসেছে। বিছানায় শুইয়ে দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে পরম ভালোবাসার আবেশে ডুবে গেছে। সমাপ্ত।